রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় সনদের খসড়া পাঠানো হয়েছে জানালেন অধ্যাপক আলী রিয়াজ। বুধবার দুপুরের মধ্যে মতামত জানানোর আহ্বান ঐকমত্য কমিশনের। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 34। শিক্ষার্থীদের কাউন্সেলিং শুরু। যুদ্ধ বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আসছে চীনের তদন্ত দল। নির্বাচন কেন্দ্রিক তথ্য বিভ্রাটের শঙ্কায় ইসি, নিয়ন্ত্রণে নীতিমালার তাগিদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে টেলিকম নেটওয়ার্ক স্থাপনে অনিশ্চয়তা। টাওয়ার বসাতে টেন্ডারে অংশ নেওয়ার আহ্বান। এবং নানা পদক্ষেপে 5 বছরের ব্যবধানে সুন্দরবনে বাঘ বেড়েছে 10%। রয়্যাল বেঙ্গল টাইগার 11টি থেকে বেড়ে 125। ভোরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। আলোচনায় উত্তপ্ত টেবিল, বিএনপির ওয়াকআউট, ফায়ার অ্যালার্মের সাইরেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের 20তম দিনের প্রথমার্ধের সংলাপে দেখা গেছে এমন নানা নাটকীয়তা। নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টার প্রতিবাদ জানিয়ে ঐকমত্য কমিশনের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। তবে দিন শেষের সংলাপে নতুন কোনো বিষয়ে ঐক্য পৌঁছাতে পারেনি দলগুলো। জাতীয় সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। 30 জুলাইয়ের মধ্যে দলগুলোকে মতামত দেওয়ার আহ্বান জানিয়েছে কমিশন। মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 20তম দিনের সংলাপের শুরুতেই উত্তপ্ত আলোচনার টেবিল। সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। দলটির প্রতিনিধি জানান, নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে। এটি হলে সরকারের কাছে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম। সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। আধা ঘন্টা পর নিজেদের অবস্থান তুলে ধরতে আবারও সংলাপে যোগ দেয় বিএনপি। তবে এর কয়েক মিনিটের মধ্যে উত্তপ্ত আলোচনার টেবিলে আতঙ্ক হয়ে হঠাৎ বেজে ওঠে জরুরি ফায়ার অ্যালার্ম। তড়িঘড়ি করে সবাই বের হয়ে যান রাস্তায়। হয়তো কোথাও কোনো আগুন বা আগুন সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে, এই জন্য হয়তো ফায়ার অ্যালার্ম কেন হয়েছে তো বলা যাচ্ছে না, ছোটখাটো ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। দেশ ও জনগণের স্বার্থে মৌলিক সংস্কারের বিষয়ে বিএনপিকে একমত হওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আর জামায়াত নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত তারা, তবে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। ভোট নিয়েও ষড়যন্ত্রের আশঙ্কা দলটির। দলনিরপেক্ষ বডি হওয়া প্রয়োজন, তাহলে বাকি বিষয়গুলো তারা কেন বুঝতে চাচ্ছেন না? এটাই আমাদের একটা প্রশ্নের বিষয়। এই বিষয়টাতে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা আসলে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই। নির্বাচন ফেব্রুয়ারি মাসে যদি হয় তাতে আমাদের কোনো ধরনের আপত্তি নেই, কিন্তু নানা ষড়যন্ত্র দেখতেছি, কারণ এখনো লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে গভর্নমেন্ট তেমন কোনো স্টেপ নেয় নাই। 25 মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয় ঐকমত্য কমিশনের সংলাপ। কমিশনের সহসভাপতি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলায় ঐতিহাসিক দলিল জুলাই সনদ তৈরি করতে চায় কমিশন। এর মধ্যে সনদের খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিয়েছি। 30 জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য আমরা আশা করছি যে এগুলোকে সমন্বিত করে টেক্সটটা ওই দিনই তৈরি করতে পারবো আমরা। মৌলিক সংস্কারের 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। 31 জুলাইয়ের মধ্যে সংলাপ শেষে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। পরিমার্জন করা হচ্ছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সমন্বয়কদের চাঁদাবাজিতে বেদনায় নীল হওয়ার কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ কি এটা চেয়েছিলেন? সকালে রাজধানীর শাহবাগে আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশ বিদেশের চাপে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করেও লাভ হবে না।
জুলাই অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় রাজধানীর 6টি স্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করে যুবদল। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্যাতন নিপীড়নের পরেও জুলাই আন্দোলনে বিএনপির কোনো নেতাকর্মী মুচলেকা দেয়নি। এ সময় সমন্বয়কদের চাঁদাবাজিতে হতাশা জানান বিএনপির বর্ষিয়ানী রাজনীতিক। ডিবি অফিসে যখন অত্যাচার করা হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে, এমনকি সিনিয়র নেতাদেরকে, আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোনো মুচলেকা দেন নাই। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একজন সাবেক সংসদ সদস্য দিয়ে 50 লক্ষ টাকা আদায় করেছে। শেখ হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞ পরিচালিত হলেও 1 বছরেও তার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করে লাভ হবে না। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল। আজকে যারাই চেষ্টা করুন না কেন, বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না। গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানে। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজের অভয়ারণ্য হবে না জাতীয় নাগরিক পার্টি। সংগঠনের শুদ্ধি অভিযান শুরু হবে বলে জানান নেতারা। জামালপুর ও ময়মনসিংহ পদযাত্রায় এনসিপি নেতারা আরও বলেন, সাংবিধানিক পদে নিয়োগের জন্য কমিটি তৈরি করতে হবে। এ সময় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউটের সমালোচনা করেন তারা। বলেন, গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারত না কেউ। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই জামালপুরে এনসিপির পদযাত্রা। এতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখতে পারত না কেউ। সংস্কার ছাড়া ভোট হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক সংস্কার হয়, যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়, যদি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয়, এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি। বিকেলে পদযাত্রা পৌঁছায় ময়মনসিংহে। নগরীর টাউন হল মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না এনসিপি। সংগঠনে শুরু হবে শুদ্ধি অভিযান। আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করায় বিএনপির সমালোচনা করেন আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। যেই আহতদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াকআউট করার চেষ্টা চালাচ্ছে। আপনারা আজকে ওয়াকআউট করেছেন, ফিরে এসেছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শহীদদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারেন না। নির্বাচন কমিশন সহ দুদক, পিএসসি, ন্যায়পাল নিয়োগের মতো বিষয়ে সাংবিধানিক কমিটি তৈরি করার দাবি জানান শীর্ষ নেতা নাহিদ ইসলাম। এ সময় দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তিনি। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। যেভাবে গণ অভ্যুত্থানে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন। মঙ্গলবার টাঙ্গাইল ও গাজীপুরে এনসিপির 29তম দিনের পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।
মঙ্গলবার টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে জুলাই পদযাত্রা। এরই অংশ হিসেবে রাতেই এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে পৌঁছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভাসানী একই সাথে পিন্ডি ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভাসানী যে মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সকাল 10:30টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে এনসিপি পদযাত্রাটি শুরু হবে। মাওলানা ভাসানী যেই রাজনীতি করে গিয়েছেন, যেই স্বপ্নের বাংলাদেশ, যেই মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টিও সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মাওলানা ভাসানীর পথ অনুসরণ করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ার আশা করছে জামায়াত ইসলামী। সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-শিকের সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শক্তিশালী ও মানসম্মত সংসদ গঠনে আগামী নির্বাচনে পিআর পদ্ধতি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে পোশাক শিল্প সহ নানা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেন কোরিয়ার রাষ্ট্রদূত। আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে। আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উন্নয়নশীল সম্ভাবনাময় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশন ফ্রি, একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে এ নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলার সমন্বয়ে জোর দেন তিনি। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ভোটের প্রশিক্ষণ পাচ্ছে 1.5 লাখ পুলিশ সদস্য। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয় নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠক। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, পুলিশ মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন। বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সামনে হাজির হন প্রেস সচিব। জানান, নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়াতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ভোটের আগে প্রশাসনে হবে প্রয়োজনীয় রদবদল। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে, দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটের সময় দায়িত্ব পালন সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাপে ধাপে দেয়া হবে বিশেষ প্রশিক্ষণ। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। এক বেশ যাবে, আরেক বেশ আছে ইলেকশনের আগ পর্যন্ত। চাঁদাবাদ যেই হোক ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নাজমুস মুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপরতা চালাতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে বৈঠকে কথা বলেন ডক্টর ইউনূস। 40 মিনিটের এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক ইস্যু সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাকবসনকে
অবগত করলে তিনি তার সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদের কোনো স্থান নেই, সন্ত্রাসবাদ মোকাবেলা করা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। শুরু হলো জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি। ৩০ আসামির বিচার শুরু চেয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, আন্দোলন দমনে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মাঠে নামিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য। মঙ্গলবার আসামি পক্ষের শুনানি শেষে বিচার শুরু হবে কিনা জানাবেন ট্রাইব্যুনাল। আবু সাঈদ হত্যা মামলার ৬ আসামিকে বিচারকের সামনে হাজির করা হয়। এর মধ্যে আবু সাঈদকে সরাসরি গুলি করা আমির হোসেন ও সুজন চন্দ্র রায়ও ছিলেন। সকাল 11:30টার পর শুরু হয় শুনানি, যেখানে আবু সাঈদ হত্যার পুরো চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বেরোবির সাবেক ভিসি ও পুলিশ কমিশনারের সংশ্লিষ্টতা, চাপ দিয়ে 4 বার সুরত হাল ও ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করানো সহ সামগ্রিক বিষয় তুলে ধরা হয়। এ সময় 30 আসামির বিচার শুরুর আবেদন করে শুনানি শেষ করে প্রসিকিউশন। তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাঈদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করেছিল এবং যারা হত্যার শিকার হতে পারত তাদেরকে আসামি করে জেলখানায় বন্দী করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবীদের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আলোচিত আমিনুল গনি টিটো জানান, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরের পক্ষে দাঁড়াবেন। আমি রিপ্রেজেন্ট করছি প্রক্টর শরীফুল ইসলাম, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় পলাতক 8 আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে 7 আগস্ট। আর লক্ষ্মীপুরে 5 জনকে হত্যা মামলায় 3 আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিভে গেল ক্ষুদে শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ানের জীবনও। বারবার সংশোধনীর পর সরকারি হিসেবে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 34 জনে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 45 জন। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি 33 জনের মধ্যে 27 জনই শিশু। এর মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা 9 জনের। দগ্ধদের চিকিৎসায় দুপুরে জরুরি পর্যালোচনা ও মূল্যায়ন সভা করে বার্ন ইনস্টিটিউট। ঝরে পড়ছে একের পর এক ফুল, বাড়ছে হাসপাতালে কাতরানো শিশুদের পরিবারের শঙ্কাও। মাইলস্টোন ট্র্যাজেডিতে 14 বছরেই থেমে গেল সাহিল ফারাবী আয়ানের জীবন। 21 জুলাই বিমান বিধ্বস্তের ঘটনায় তার শরীরের 40% পুড়ে গিয়েছিল। রোববার রাত 1:45টায় আইসিইউতে মারা যায় আয়ান। রাতেই তার মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এ নিয়ে মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা 18। চিকিৎসাধীন 33 জনের মধ্যে 27 জনই শিশু। এর মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা 9 জনের। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার মতো আছেন 10 জন। ক্রিটিক্যাল পেশেন্ট যে ছিল তাদের 4 জনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা নিয়ে আরেক দফা সংশোধনী দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সবশেষ সংশোধনীতে মৃতের সংখ্যা নামিয়ে আনা হয় 33 জনে। আয়ানের মৃত্যুর পর প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 34-এ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির পর পেরিয়ে গেছে 1 সপ্তাহ। বিভীষিকাময় সেই দুপুরের স্মৃতি এখনও তাড়া করে ফিরছে ছাত্র, শিক্ষক আর অভিভাবকদের। ভাঙা দেয়ালের পাশে, পোড়া গাছের পাশে ফুটে ওঠা ফুল যেন বলছে, জীবন থেমে থাকে না। ট্রমা কাটাতে কাউন্সিলিং ক্যাম্প শুরু হয়েছে। বিমান দুর্ঘটনা তদন্তে চীন থেকে প্রতিনিধি দল আসছে বলে জানিয়েছে বিমান বাহিনী। আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দাবি, রাজুকের অনুমোদন নিয়েই ভবন নির্মাণ করা হয়েছে। ইট পাথরে আবৃত শহর ঢাকা, সেথায় এক স্বপ্ন সারথি আঁকা। সবুজে সবুজে ক্যাম্পাস প্রশান্তিময়, শত প্রজাতির পুষ্পে পুষ্পময়।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের ঠিক পাশে থাকা সাইনবোর্ডে লেখা সত্যি প্রমাণ করতেই যেন পোড়া গাছেও দেখা মিলল ফুল। দুর্ঘটনার সপ্তাহ পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে স্কুল প্রাঙ্গণ। স্বাভাবিক হওয়ার প্রস্তুতির মাঝেও দুর্ঘটনার ভয়াবহতা, শিক্ষার্থী সহকর্মীদের হারানোর শোক তাড়া করে ফিরছে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের। আমাদের কাছে অনেক খারাপ লাগে, মনে হয় যে ওই ঘটনা আবার আমরা চোখের সামনে ভেসে আসতেছে। বাচ্চারা আসলে ওদেরকে সামনে আগায় দিত, গার্ডিয়ানদের কাছে দিত। শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের কাউন্সিলিং এবং চিকিৎসার জন্য 7 দিন ব্যাপী অস্থায়ী মেডিকেল ক্যাম্প করেছে বিমান বাহিনী। কাউন্সিলিংয়ে আসা অনেকেই এখনো মানসিকভাবে দুর্বল বলে জানান চিকিৎসকরা। আল্লাহ রক্ষা করছে, ওর 2টা ক্লাস ফ্রেন্ড চলে গেছে। তাদেরকে আমি অনেক মিস করি, আর অনেক জোরে বিমান যায় তো আমার ভয় লাগে। সবারই একটা মেইন সমস্যা হচ্ছে যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, তাছাড়া বড় কোনো ধরনের আসলে মানসিক সমস্যা নাই। এদিকে দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনে বিমান বাহিনী জানায় এই দুর্ঘটনার সার্বিক তদন্তের জন্য চীন থেকে আসবে একটি তদন্ত দল। সমন্বিত তদন্তের পরই জানা যাবে বিমান দুর্ঘটনার আসল কারণ। সঙ্গে ঢাকার আকাশ প্রতিরক্ষার কথা মাথায় রেখেই রাজধানীতে সামরিক বিমান ঘাঁটি থাকা জরুরি বলেও জানানো হয়। এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা উচ্চ পর্যায়ের একটা তদন্ত অলরেডি চলমান। জাতীয় পর্যায়ে একটা তদন্ত পর্ষদ গঠিত হয়েছে এবং আরও একটা তদন্ত পর্ষদ জয়েন্ট লেভেলে হবে। সো প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে টার্মস অফ রেফারেন্সে আমরা নিয়ে আসব। এর বাইরেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাইলস্টোন কর্তৃপক্ষ জানায় রাজুকের প্রয়োজনীয় অনুমোদন নিয়েই সেখানে ভবন নির্মাণ এবং পরিচালনা করছেন তারা। আর ভবনের চারপাশের গ্রিলগুলো শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই দেয়া হয়েছিল বলেও জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। বাচ্চারা এখানে দৌড়দৌড়ি করে, আমি এই রিস্ক নিতে পারি না যে এখানে কোনো একটা ব্যারিকেড নেই। সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়, বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাসে শ্রেণী কার্যক্রম কবে শুরু হচ্ছে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। মর্মান্তিক সেই দুর্ঘটনার 7 দিন পেরিয়ে গেলেও এখনও পোড়া গন্ধ কাটেনি এই জায়গা থেকে। শিক্ষা কার্যক্রম শুরু হবার প্রস্তুতি চলছে, হয়তো শুরু হয়ে যাবে শিক্ষা কার্যক্রম। তবে সেই প্রাণোজ্জ্বল শিক্ষা কার্যক্রম যে পূর্ণদমে চালানো সম্ভব হবে না তা কিন্তু বলাই যায়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 5 জনের কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর সদস্যরা। গাজীপুরের আব্দুল মুবাশশির মাকিন, রাঙামাটিতে উক্কসাইন মারমা, ভোলায় মাসুমা বেগম, টাঙ্গাইলের তানভীর ও হুমায়রার কবরে শ্রদ্ধা জানান তারা। পরে নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে পাশে থাকার কথা বলেন কর্মকর্তারা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত আব্দুল মোবাশশির মাকিনের কবর জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। সোমবার সকালে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় মাকিনের গ্রামের বাড়িতে যায় প্রতিনিধি দলটি। এ সময় তারা নিহতের সমাধিতে গার্ড অফ অনার ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উইং কমান্ডার ABM সারোয়ার জাহানের নেতৃত্বে বিমান দুর্ঘটনায় নিহত ভোলার বোরহানউদ্দিনের মাসুমা বেগমের কবর জিয়ারত করে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ বিমান বাহিনী। পরে নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তারা। বাংলাদেশ বিমান বাহিনী আপনাদেরকে কথা দিচ্ছে এই ব্যাপারে যে কোনো তদন্ত, যে কোনো কিছু সব কিছুই সুষ্ঠুভাবে হবে। এখানে কোনো কিছুই অন্যরকমভাবে কোনো কিছু হবে না, সমস্ত তথ্য সব কিছুই সঠিকভাবে এটা প্রচার করা হবে। টাঙ্গাইলের তানভীর আহমেদ ও নিহত মেহনাজ আফরিন হুমায়রার সমাধিতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর নিহতদের আত্মার মাগফিরাতে দোয়া ও মোনাজাত করা হয়। কষ্ট মেনে নেওয়ার মতো না, কি বলার, বোঝানো যাবে না। আসলে যার সন্তান গিয়েছে সেই তো জানে এই কষ্টটা। তো এখন তো আসলে কিছু করার নেই, দেশবাসীর কাছে দোয়া চাই শুধু। বিমান দুর্ঘটনায় নিহত পার্বত্য জেলার রাঙামাটির উক্কাসাইন মারমার গ্রামের বাড়ি কিউদংপাড়ায় যান বিমান বাহিনীর আরেকটি প্রতিনিধি দল। এ সময় উক্কাসাইন মারমার শ্মশানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলটি। সমবেদনা জানানো হয় পরিবারের সদস্যদের প্রতি। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থী আসমাউল হোসনা জায়রাকে উদ্ধার করতে গিয়ে নিহত হন মা লামিয়া আক্তার সোনিয়া।
উত্তরায় তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে দাঁড়ান তিনি। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য খাতের বিনিয়োগ পর্যাপ্ত নয়, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। এ সময় বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করে তার সমাধান করার তাগিদ দেন তিনি। এছাড়া দলের পক্ষ থেকে নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। এরকম একটা অ্যাক্সিডেন্ট কেন হলো, হওয়ার পরবর্তীতে যে স্বাস্থ্যসেবার দিয়ে আমাদের প্রশ্ন উঠছে, এটাও আমাদের চিন্তা করা দরকার। আমাদের স্কুল অথরিটিরও শিক্ষণীয় আছে, তারপরে আপনার বিমান বাহিনীরও শিক্ষণীয় ব্যাপার আছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা কত দুর্বল সেটা তো আমরা দেখতে পাচ্ছি। বিনিয়োগ স্বাস্থ্য খাতে এত কম বাংলাদেশে। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে তারেক রহমান সাহেবের নির্দেশ যে আমাদের যত তাদের সহযোগিতার প্রয়োজন, আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব সেই সহযোগিতা দেওয়ার জন্য। রক্তাক্ত জুলাইয়ের 29 তারিখ সমন্বয়কদের মুক্তির দাবিতে উত্তাল রাজপথ। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। শুনানিতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। 6 সমন্বয়কের অনুপস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়িয়ে কিভাবে গণ আন্দোলনের রূপ পায় জুলাই, তা জেনে আসব মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। শুনানিতে 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। এদিন দেশজুড়ে চলমান সহিংসতায় জামাত শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগে 14 দলের বৈঠকে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের তরফ থেকে সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালন করার সিদ্ধান্ত নিলে তা প্রত্যাখ্যান করে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জেনারেটিভ এআই ভুল আর অর্ধ সত্য তথ্যে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। কখনো ভিডিও, কখনো লেখার মাধ্যমে প্রতিনিয়ত দেয়া হচ্ছে অপতথ্য। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত এ সমস্যার সমাধান না দিতে পারলে পরিণতি হবে ভয়াবহ। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। জেনারেটিভ এআই এর কারসাজিতে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন হয়ে উঠেছে বিভ্রান্তির খনি। এআই এর মাধ্যমে মুহূর্তেই মৃতকে করা হচ্ছে জীবিত। ইচ্ছেমতো কথা তার মুখেই শুনিয়ে দেয়া হচ্ছে দর্শকদের। এমনকি এর মাধ্যমে তৈরি করা হয়েছে একদম আসল ছবির মতো নকল ছবি। অনেকেই মনে করেন এসব এআই ভিডিও কেউ বিশ্বাসই করেন না, তাই আমরা এই ভিডিওগুলোর নিচে মানুষের করা কিছু মন্তব্য পড়ে দেখতে চাই। নির্মাতার টাইটেল আর প্রযুক্তি দক্ষতা এসব ভিডিওকে একদম সত্যি ভেবে নেয়ার কারণে সমাজে মিথ্যা তথ্য ছড়াচ্ছে সংক্রামকের মতো। গ্রামের আতেলালি থেকে শুরু করে শহরের ব্যাংকার পর্যন্ত সকলেই এআই এর মজা নিয়ে ভিডিও মূলত ভাইরাল হওয়ার যে ধান্দা, এটা নিয়ে মূলত কাজ করে যায়। এটার যে ভয়াবহতা কতটুকু এটা তারা কল্পনা করে। যারা একটু বয়স্ক তারা কিন্তু বুঝতে পারে, তারা এটা কিন্তু বুঝে নেয় যে এটাই রিয়েল, এটাই সত্যি। এটার ফলে একটা যেমন গুজব ছড়াচ্ছে, এই গুজবের ফলে একটা দাঙ্গাও তো লেগে যেতে পারে। গণযোগাযোগ বিশেষজ্ঞ বলছেন, অপতথ্য সঠিক তথ্যের তুলনায় ছড়িয়ে পড়ে 6 গুণ গতিতে। আর এআই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যেরও থাকে না কোনো নিরাপত্তা। ইনফরমেশন কিন্তু জেনুইন ইনফরমেশনের তুলনায় 6 গুণ বেশি দ্রুত ছড়ায়। আমার এনআইডি নাম্বারটা যদি পাবলিক হয়ে যায়, সেটা কিন্তু আমাদের জন্য একটা থ্রেটনিং ব্যাপার। এটা তো আমাদের এতটুকু নলেজ থাকতে হবে যে আমরা আসলে এআই কে কতটুকু ইনফরমেশন দেব, কতটুকু দেব না। এআই এর এথিক্যাল পলিসি কি, কিভাবে কাজ করে, আমি কতটুকু করব, সেটা জানতে পারলে কিন্তু অনেকখানি কনফিউশন দূর হয়ে যায়। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষে শুরু হয়েছে এআই এর ব্যবহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ নিয়ে শঙ্কা জানিয়েছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই
এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। অপরাধ বিশ্লেষক বলছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে এআই এর অবাধ ব্যবহারে পরিস্থিতি হতে পারে ভয়াবহ। নির্বাচন কেন্দ্রিক তথ্য বিভ্রাট তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ নিতে পারে স্বার্থান্বেষী মহল। এই ধরনের পরিস্থিতিতে যারা স্বার্থান্বেষী মহল বা সুবিধাবাদী গোষ্ঠী যারা, তারা নানাভাবে প্রযুক্তি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা, অর্থাৎ তার ধারণা পরিবর্তনের কাজগুলো করে তারা তাদের উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উচিত হলো যে আমার প্রযুক্তিগত কৌশলগুলো ব্যবহার করে এদেরকে শনাক্ত করা, দেশের মধ্যে থাকলে তাকে আইনের মুখোমুখি করা এবং সেটি দৃষ্টান্ত আকারে উপস্থাপন করতে পারলেই এখান থেকে পরিত্রাণ মিলবে। প্রযুক্তিবিদ বলছেন, নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে নীতিমালা তৈরি ও প্রয়োগে গুরুত্ব দিতে হবে এখনই। আপনি যে কোনো রকমের তথ্য যদি আপনি শেয়ার করেন, সেই তথ্য নিয়ে সে ভবিষ্যতে কি করবে সেটা নিয়ন্ত্রণ কোনো অবস্থাতে অন্তত আমাদের দেশে নেই। আমাদের অ্যাসাইনমেন্ট, আমাদের যে কোনো সিদ্ধান্তটাকেও তারা ক্লোন করতে পারছে বা তারা ইনফ্লুয়েন্স করতে পারছে, এটা কিন্তু অলরেডি প্রুভেন। সাইবার নিরাপত্তা আইনে এআই এর রেগুলেশনটা কিন্তু ইতিমধ্যে আপনি জানেন খসড়া পর্যায়ে আছে। এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে। প্রযুক্তিগত উৎকর্ষতায় এআই উপেক্ষার উপায় নেই জানিয়ে অপব্যবহার রোধে যৌক্তিক গবেষণার এখনই সময়, পরামর্শ বিশেষজ্ঞদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে উচ্চ গতির টেলিকম নেটওয়ার্ক স্থাপন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। টার্মিনালে টাওয়ার বসানোর জায়গা পেতে মোবাইল অপারেটরদের টেন্ডারে অংশ নিতে বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বড় অঙ্কের জামানত সহ চাওয়া হয়েছে সেবা থেকে প্রাপ্ত রাজস্বের ভাগ। বেবিচকের এসব শর্ত মেনে তৃতীয় টার্মিনালে নেটওয়ার্ক বসাবে না মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। নান্দনিক নকশা আর বিশ্বমানের সুযোগ সুবিধার মিশেলে গড়ে উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। চলতি বছরই যার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তবে অত্যাধুনিক এই টার্মিনালে উচ্চগতির টেলিকম নেটওয়ার্ক স্থাপন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। টার্মিনাল 1 বলেন, টার্মিনাল 2 বলেন, ন্যাশনাল পার্লামেন্ট বলেন, কর্ণফুলী টানেল বলেন, যেই পদ্ধতিতে আমরা মোবাইল অপারেটর মিলে মনে করেন একটা নেটওয়ার্ক বিল করে কাস্টমারদেরকে কানেক্টিভিটি দেওয়ার চেষ্টা করছে, আমার মনে হয় সেই মডেলটাই ফলো করা প্রয়োজন। টার্মিনাল এলাকায় ইন বিল্ডিং অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেম ডাস কাভারেজ স্থাপনের জন্য স্কয়ার মিটার ভিত্তিক মাসিক ভাড়ার প্রস্তাব দিতে হবে অপারেটরদের। টার্মিনাল এলাকায় ভয়েস কল কিংবা ইন্টারনেট সেবা থেকে প্রাপ্ত আয়ের নির্দিষ্ট অংশ ভাগ চেয়েছে বেবিচক। বর্তমানে সরকারকে 6.5% হারে রাজস্বের ভাগ দেয় মোবাইল অপারেটররা। আলাদাভাবে আর কোনো সরকারি সংস্থাকে ভাগ দিতে রাজি নয় তারা। আমরা তো অবশ্যই বিটিআরসি কে আমরা রেভিনিউ শেয়ার দিই, অন টপ অফ দ্যাট কোনো আরেকটা অর্গানাইজেশনকে রেভিনিউ শেয়ার দিতে হবে, এটা আমরা কোনো সময় আগে দেখিনি। যদি সিভিল এভিয়েশন ইন্টারেস্টেড হয়, আমরা থার্ড টার্মিনালে আমাদের কানেক্টিভিটি এনশিওর করব। আর যদি ইন্টারেস্টেড না হয়, তাহলে আমাদের বাইরের যে কানেক্টিভিটি আছে সেটার উপর রিলাই করতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশের বাইরে থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসাবে 13 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব টাকার উৎস হিসেবে বৈধ কোনো ব্যবসার প্রমাণ না পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিকে নির্বাচনী প্রশিক্ষণের নামে 7.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সিইসি কে এম নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মাধ্যমে সিআরআই ও বিভিন্ন প্রকল্পের আড়ালে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এই অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অনেক অনেক ধন্যবাদ। উঠে আসে ববির নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে 13 কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এছাড়া প্রায় 3 কোটি টাকার সম্পদের বৈধ উৎস দেখাতে না পারায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার কোনো দৃশ্যমান ব্যবসা প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করার অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। একই দিনে একাদশ জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ নির্বাচনে প্রশিক্ষণের নামে 7.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সিইসি কে এম নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের 7,47,57,000 টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি সাধন সহ অন্যান্য অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সরকারি জমি দখল করে ভাড়া আদায়ের মাধ্যমে 37.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা 16 আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 4 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এসি বিস্ফোরণে নয়, টাকার বিনিময়ে অফিসের নথিপত্র পোড়াতে গিয়ে প্রাণ হারান বিয়াম মিলনায়তনের 2 কর্মচারী। 2.5 মাস তদন্তের পর সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছে পিবিআই। কর্মকর্তারা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আসামিদের শনাক্ত করা হয়। পরে নাশকতার হোতা বিয়ামের প্রশাসনিক কর্মকর্তা SM জাহিদুল ইসলাম ও তার ভাড়াটে সহযোগী আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়াতে যারা লাভবান হয়েছেন তাদের সম্পৃক্ততাও খুঁজছে পিবিআই। 27 ফেব্রুয়ারি রাত 3:20 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI এর সাহায্যে মাস্ক ক্যাপ ছাড়া সম্ভাব্য একাধিক ছবি বের করা হয়। সেখান থেকে আশরাফুল ইসলাম নামের একজনকে শনাক্তের পর গত 25 জুলাই কুড়িগ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে। তার তথ্যে গ্রেফতার করা হয় বিয়ামের প্রশাসনিক কর্মকর্তা SM জাহিদুল ইসলামকে। 2.5 মাসের তদন্তে উদ্ঘাটন হয় হত্যার রহস্য। এই লোকটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নিই। কিছু ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেয়। এই ছবিগুলো ওই কর্তৃপক্ষকে দেখানোর পরে ওনারা বলে যে এই লোকটার নাম আশরাফুল। পিবিআই জানায় সমিতির নথি ধ্বংস করার পরিকল্পনার নেতৃত্ব দেন গ্রেফতার জাহিদ। এজন্য পূর্ব পরিচিত গ্রেফতার আশরাফুলকে ঢাকায় এনে হোটেলে রাখেন। পরে এতে যুক্ত করেন নিহত ফারুক ও মালেককে। পরিকল্পনা মতো আশরাফ সিসিটিভি ফুটেজ বন্ধের পর মালেক ও ফারুক পেট্রোল ঢেলে নথি পোড়াতে গেলে ঘটে বিস্ফোরণ। প্রশাসনিক কর্মকর্তা জাহিদের নির্দেশে সে ক্যামেরাটি অফ করে দেয় এবং বাকি যে 2 জন মারা গেছে তাদের দায়িত্ব ছিল ওই রুমে পেট্রোল ঢেলে আগুন লাগাই দেওয়া। এই প্রেক্ষিতে তারা আগে থেকে পেট্রোল সংগ্রহ করে রেখেছিল। তার স্বীকারোক্তি মধ্যে আমরা প্রশাসনিক কর্মকর্তা মিস্টার জাহিদকে গ্রেপ্তার করি। তিনিও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। পিবিআই বলছে নথি পোড়ানোর অপারেশনে জড়িতরা গ্রেফতার হলেও এর পেছনে নির্দেশদাতা থাকতে পারে। তাদের ধরলেই শেষ হবে তদন্ত। বেনিফিশিয়ারি কারা এইটুকু যখন আমরা বের করতে পারবো তখন এর সাথে এই ঘটনার আরেকটি লিঙ্ক আমরা খুঁজে পাবো। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার রাতে নগরীর পাঁচলাইশে একটি কনভেনশন সেন্টারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আয়োজন করেন। এতে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও চট্টগ্রামের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জুলাই আন্দোলন যেন বিতর্কিত না হয় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। জীবন দিয়ে গেছে দেশের জন্য, ওনার সন্তানের উপর তরুণদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রের শত্রুকে, এবং সেটা আমরা বারবার বলেছি, এই রাষ্ট্রের প্রধানতম শত্রু হচ্ছে ভারত। এই জুলাই অগাস্টের যে 36 দিনের যে গল্প, সেটা আমাদেরকে আত্মস্থ করতে হবে, ধারণ করতে হবে। ধারণ করে আমাদেরকে 5 আগস্ট পরবর্তী যেখানে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার কথা ছিল, সে জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকতে কেন পারিনি, এই অ্যানালাইসিসগুলো আমাদের করতে হবে বলে আমি মনে করি। পাওনা পরিশোধ না করে গার্মেন্টস বিক্রির অভিযোগে 2 দিন ধরে মালিককে অবরুদ্ধ করে রাখেন কারখানার কর্মীরা। এদিকে ইউরোজোন গার্মেন্টস বিক্রির অভিযোগ সত্য নয় জানিয়ে ভাটারা থানা পুলিশ জানায়, কোনো কুচক্রী মহল পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এমন তথ্য ছড়িয়েছে। কর্মীদের দাবি, গুজব থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকরা জানিয়েছেন, রোববার দুপুরে তারা জানতে পারেন মালিকপক্ষ প্রতিষ্ঠানটি বিক্রি করে বিদেশে চলে যাচ্ছে। এ সময় বকেয়া পরিশোধের দাবি জানিয়ে এক পর্যায়ে গার্মেন্টসের মালিককে অবরুদ্ধ করেন তারা। পরে সোমবার আইনশৃঙ্খলা বাহিনী সহ সেনা সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষে গার্মেন্টসটি বিক্রি হচ্ছে না বলে আশ্বস্ত করার পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। এদিকে পুলিশ বলছে, গার্মেন্টস বিক্রির কোনো প্রমাণ পাওয়া যায়নি। একটা গুজব ছড়ানো হয়েছিল যে হলো মালিক ফ্যাক্টরি বিক্রি করে দিচ্ছে, ফ্যাক্টরি চলে যাবে আমাদের পাওনা দানা দেওয়ার জন্য, কিন্তু এটা এখন মালিক পক্ষ পুনরায় ক্লিয়ার করছে সেনাবাহিনীর সামনে, প্রশাসনের সামনে, যে আমাদের ফ্যাক্টরি চলমান থাকবে এবং চলবে।
কর্মচারীরা গুজব শুনছে যে উনি এইটা বিক্রি করে দিবেন, উনি দেশ ছেড়ে চলে যাবেন। আমরা এর মিনিমাম কোনো আলামত পাইনি। কোন একটা কুচক্রী মহল হয়তো এখানে ইন্ধন যোগাচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, আমাদের কাছে আপাতত মনে হচ্ছে। নানা সংকটে রয়েছে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাকৃতিক সমস্যার চেয়ে বেশি ঝুঁকিতে ফেলছে মানুষের তৈরি সমস্যা। ঝড়, জলোচ্ছ্বাস, জলবায়ু পরিবর্তন ও বন ধ্বংস করে শিল্প কারখানা ভয়ানক দূষণে নষ্ট হচ্ছে টিকে থাকার পরিবেশ। সুন্দরবনে বাঘের সংখ্যা কিছুটা বাড়লেও হরিণের শিকার বৃদ্ধিতে তৈরি হয়েছে খাদ্য সংকট। বিশ্ব বাঘ দিবসে রয়্যাল বেঙ্গল টাইগারের খবর জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের অন্যতম আকর্ষণ। ধরে রাখছে বনের ভারসাম্য, রক্ষা করছে প্রাকৃতিক সম্পদ। বিশ্বজুড়ে দিনের পর দিন কমছে বাঘের বিভিন্ন প্রজাতির সংখ্যা। সব প্রজাতির বাঘকে অস্তিত্ব সংকট থেকে কিভাবে রক্ষা করা যায় সেই পদক্ষেপ নেয়ার জন্যই পালন করা হয় আন্তর্জাতিক বাঘ দিবস। বিশ্বব্যাপী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও বর্তমানে বাঘের সবচেয়ে বড় সমস্যা চোরা শিকার ও আবাসন ধ্বংস। গত 100 বছরে বাঘের আবাসস্থল নষ্ট হয়েছে 95%। বনদস্যুদের দাপট, অভয়ারণ্যে অবাধ যাতায়াত, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে গত কয়েক দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা কমছিল প্রতিনিয়ত। আসার কথা সবশেষ জরিপে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার 11টি বেড়ে এখন দাঁড়িয়েছে 125টিতে। সংরক্ষণ করতে গেলে তার খাবারও প্রয়োজন, কিন্তু তার খাবার, সে একটা মাংসাশী প্রাণী, তাই বলে সে কি শুধু হরিণ খাবে? আর কোনো মাংস কি ব্যবস্থা করা যাবে না? বাঘের শিকার বন্ধ করতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাহলে হচ্ছে যে আমরা বাঘকে সংরক্ষণ করতে পারবো। পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জ, শরণখোলা ও পশ্চিম সুন্দরবনে সংঘবদ্ধ দুর্বৃত্তদের অপতৎপরতায় বেড়েই চলছে হরিণ শিকার। প্রভাবশালীদের ছত্রছায়ায় হরিণের মাংস, চামড়া বিক্রিতে জড়িত বন তীরবর্তী এলাকার বাসিন্দারা। হরিণের মাংস খাওয়া, এটা যে ব্যবসাটা হচ্ছে, এটা বন্ধ করা উচিত। যারা শিকার করছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির প্রয়োগ করতে হবে। হরিণ শিকারে বাঘের খাদ্য সংকট তৈরি হচ্ছে বলে জানান প্রাণী বিশেষজ্ঞরা। মানুষ কিন্তু নির্বিচারে হরিণ হত্যা করছে। হরিণের মাংস কোনো সময় ওই এলাকায় গরুর মাংসের চেয়ে সস্তায় পাওয়া যায়। কেন পাওয়া যায়? কারণ হরিণ তোকে কিনে জবাই করে তা বিক্রি করতে হচ্ছে না। কে জানে এখনো বাঘ শিকার চলছে কিনা। আবার জলদস্যুরা কিন্তু নতুন করে তৎপর হয়েছে। বিশেষজ্ঞরা জানান বাঘের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর সুরক্ষা, প্রজনন সক্ষমতা বৃদ্ধি ও বাঘের শিকার প্রাণীর সংখ্যা বৃদ্ধিতেও কাজ করতে হবে। সেই সঙ্গে সম্পৃক্ত করতে হবে জনগণকে। মূল সমস্যা হচ্ছে বাঘের আবাসভূমি এবং বাঘের খাদ্য এবং অনিয়ন্ত্রিত এই যে হত্যা। যে কোনো কিছু সংরক্ষণ করতে চাই, কিন্তু যেহেতু মানুষের জন্য, মানুষকেই সম্পৃক্ত করে সমাধান করতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় বাঘ টিকিয়ে রাখতে নিশ্চিত করতে হবে অনুকূল পরিবেশ। তাই বনের বাঘের জন্য প্রয়োজন নিরাপদ আবাসস্থল, বেঁচে থাকার মতো বন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। আজ বিশ্ব বাঘ দিবস। বন বিভাগের তথ্য অনুযায়ী 5 বছরের ব্যবধানে করা 2টি জরিপের মধ্যে প্রায় 10% বাঘ বেড়েছে সুন্দরবনের বাংলাদেশ অংশে। প্রকল্পের মাধ্যমে নেয়া বিভিন্ন উদ্যোগ, নিরাপত্তা জোরদার, অপরাধীদের ছাড় না দেয়া সহ বিভিন্ন কারণে বনে বাঘ বাড়ছে বলে দাবি বন বিভাগের। আর বিশেষজ্ঞরা বলছেন গুরুত্ব দিতে হবে বনের সার্বিক নিরাপত্তায়ও। তানজিম আহমেদের রিপোর্ট। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের সেরা এই আকর্ষণ বনের ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখে। ভ্রমণ পিপাসু পর্যটকদের ক্যামেরায়ও বিভিন্ন সময় ধরা পড়ছে বাঘের ছবি। বিভিন্ন প্রতিকূলতা, গুপ্ত শিকারী, বনদস্যুদের দাপট, অভয়ারণ্যে অবাধ যাতায়াত, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে গত কয়েক দশকে কমছিল সুন্দরবনের বাঘের সংখ্যা। পরে বাঘ রক্ষায় বিভিন্ন উদ্যোগের পাশাপাশি নেওয়া হয় প্রকল্প। বন বিভাগের তথ্য বলছে 2018 সালে জরিপে সুন্দরবনে 114টি বাঘের সংখ্যা পাওয়া যায়। 2023 সালে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট রেঞ্জের 639টি গ্রিডে ক্যামেরা বসিয়ে ফের করা হয় গণনা। 2024 সালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাঘের সংখ্যা 125। বিশেষজ্ঞরা বলছেন বাঘের
বাঘের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এর সুরক্ষা, প্রজনন সক্ষমতা বৃদ্ধি, বাঘের শিকার, প্রাণীর সংখ্যা বাড়ানো সহ সার্বিক নিরাপত্তায় কাজ করতে হবে বন বিভাগকে। বাঘের আবাসস্থল সুন্দরবন যেমন জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য কারণে দূষণ, দখল এবং বিষ প্রয়োগ ইত্যাদি কারণে যেমন নিরাপদহীন হয়ে পড়েছে বাঘের জন্য, একই সাথে জলবায়ুর অভিঘাত এবং অন্যদিকে চোরাচালানের সিন্ডিকেট, বাঘের খাদ্যের নিরাপত্তাহীনতা, সুন্দরবন এবং বাঘ আজকে তাদের অস্তিত্ব সংকটের মুখে। আর বন বিভাগ বলছে বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ, অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি সহ বিভিন্ন কারণে বাঘ বৃদ্ধি সহ কমেছে বন অপরাধ। বাঘের সংক্রমণ বা পরজীবীর আক্রমণ, বাঘের কোনো রোগ বালাই এগুলো মাত্রা নির্ণয় করা, বাঘের উৎপাত্ত সংগ্রহ দেশি বিদেশি ল্যাবে তার স্পেসিমেন প্রেরণ করে সেগুলো বিশ্লেষণ, এগুলো কিন্তু কাজ চলছে। গত 1.5 বছরে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে 3 থেকে 4 বার বাঘের দেখা পেয়েছেন পর্যটকরা। তানজিম আহমেদ, সময় সংবাদ। দিনাজপুরের হাকিমপুরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। পিচ ঢালাইয়ের কয়েকদিনের মধ্যেই হাত দিয়ে টান দিলে উঠে যাচ্ছে কার্পেটিং। ক্ষুব্ধ হয়ে কার্পেটিংয়ের কাজ বন্ধ করে দেন এলাকাবাসী। সড়কে ভিটামিনের পরিমাণ ঠিকমতো আছে কিনা তার জন্য নমুনা পরীক্ষার কথা জানান উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাত দিয়ে টান দিলেই উঠে আসছে কার্পেটিং, নতুন সড়কে সৃষ্টি হচ্ছে গর্ত। সম্প্রতি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাঁশমুড়ি হাট থেকে রিকাবি ও চকচকা হয়ে পালসা পর্যন্ত গ্রামীণ সড়কে শুরু হয় পাকা করার কাজ। এলাকাবাসীর অভিযোগ, পিচ ঢালাইয়ের কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে কার্পেটিং। নিম্নমানের কাজের অভিযোগ এনে কার্পেটিং বন্ধ করে দেন তারা। 4 দিন হয় এই রাস্তাটা কাজ করে গেছে, এমনি থেকে ওঠা আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তার কাজ হলে না পিচ জয়েন্ট হয় নাই, এমনিতেই ভুরভুরা হাওয়া আছে। এই রাস্তাটা তো 6 মাস না যাইতে তো ভেঙে যাবে। মুরগি আঁচড়িলেও দেখা যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে, তাহলে এই রাস্তা করে কি লাভ? সরকার যত টাকা খরচ করেছে রাস্তার পিছনে, আমাদের জানি রাস্তাটা সুন্দরভাবে হয়। তবে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে বলে দাবি ঠিকাদারের। কাজের গুণগত মান 100%, 34-35 ডিগ্রি তাপমাত্রা চলতেছে। এই তাপমাত্রা তো পিচ গলবেই। 1 বছরের মধ্যে যদি কোনো জায়গায় 1 ইঞ্চি জায়গা ভাঙা যায়, অফিস করে নেওয়ার পর তারপর আমাকে হলো বিল ফাইনাল করবে। সড়কে ভিটামিনের পরিমাণ ঠিকমতো আছে কিনা তা যাচাইয়ে নমুনা পরীক্ষার কথা জানান উপজেলা প্রকৌশলী। কাজ যদি নিম্নমানের হয়, যদি স্পেসিফিকেশন মোতাবেক যদি না হয়, ঠিক আছে, তাহলে তো আমার উপরে আমার অথরিটি আছে, তো তাকে আমার কাজটা হওয়ার পর কমপ্লিট বুঝাই দেওয়ার পর তারা ল্যাবরেটরি টেস্ট করে বুঝাই নিয়ে তারপরে পেমেন্ট হবে। আমার এখান থেকে কোনো পেমেন্ট হবে না, সে তো কেবল ইনিশিয়েট কাজটা কেবল শুরু করছে। 1.92 কিলোমিটার দীর্ঘ সড়কটি পাকাকরণে ব্যয় ধরা হয়েছে 2,08,14,000 টাকা। সময় সংবাদ, হিলি। দিন দিন জৌলুস হারাচ্ছে হিলি স্থলবন্দর। এজন্য শুল্কায়ন জটিলতা সহ বিভিন্ন ভোগান্তি ও ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতিকে সামনে আনছে আমদানি রফতানিকারকরা। এরই মধ্যে বন্দর কর্তৃপক্ষ জানালো, গেল অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 21 কোটি টাকা কম হয়েছে রাজস্ব আদায়। হিলি রিপোর্টার শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য রিপোর্ট। হিলি স্থলবন্দর উত্তরাঞ্চলে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা মাথায় রেখে 1986 সাল থেকে শুরু হয় এর যাত্রা। ভারতের সঙ্গে ভালো যোগাযোগ ব্যবস্থা আর আমদানি করা পণ্য দ্রুত ঢাকা সহ দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেয় জনপ্রিয় হয়ে ওঠে এই স্থলবন্দর। বাণিজ্য বাড়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হয়ে ওঠে হিলি। তবে যেন বদলে গেছে সেই চিত্র। মন্দার কবলে পড়েছে বন্দরটি। আগে বন্দর দিয়ে পাথর আমদানি হলেও অন্য বন্দরে বাড়তি সুবিধা পাওয়ায় বর্তমানে তা বন্ধ রয়েছে। ফল আমদানিতে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন সহ নানা জটিলতা, হয়রানির অভিযোগ। এমন নানা কারণে দৈনিক আমদানি পণ্যবাহী ট্রাকের সংখ্যা নেমেছে 20 থেকে 30টিতে। অথচ আগে আমদানি হতো 100 থেকে 150 ট্রাক পণ্য। হিলি স্থলবন্দর দিয়ে যে সকল পণ্য আমদানি হতো, সে সকল পণ্য কিছু বাড়তি সুবিধা পাওয়ার জন্য তারা ইম্পোর্টাররা ওখান থেকে আমদানি করছে। ইন্ডিয়ান এবং বাংলাদেশের পোর্টের অব্যবস্থাপনার কারণেই পাথর না আসার জন্য যে রেভিনিউ আসার দরকার যেসব পণ্যগুলো, সেই পণ্যগুলো হিলিতে আসতেছে না। আগে গাড়ি ঢোকে 100-150 গাড়ি ঢোকে, আর এখন কোনো গাড়ি ঢোকে না। আগে একটু কাজ কাম হইতেছিল, গাড়ি ঢুকতেছিল, দিনে 400-500 কামাই করতাম। এখন বর্তমানে
1-150 হয় না। গেল অর্থ বছরে বন্দর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 740 কোটি 9 লাখ টাকা, বিপরীতে আদায় হচ্ছে 719 কোটি 33 লাখ টাকা। গত বছর আমাদের যে রেভিনিউ আদায় ছিল সেই রেভিনিউ আদায়ের তুলনায় এবছর আমাদের 12% রেভিনিউ প্রবৃদ্ধি আছে। যে রেভিনিউ কমের যে বিষয়টা সেটা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা দেখব যে দুই দেশের সম্পর্কের কারণে গত বছরের তুলনায় কিন্তু আমাদের এখানে গাড়ির সংখ্যাও কমে গেছে এবং আমদানিকৃত পণ্যের পরিমাণও কমে গেছে। 2024-25 অর্থ বছরে ভারত থেকে বন্দরটি দিয়ে আমদানি হয়েছে 6,093 কোটি টাকার 6,81,659 মেট্রিক টন পণ্য। সময় সংবাদ, হিলি। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও বরাদ্দ বৈষম্যের শিকার রংপুর অঞ্চল। জুলাই অভ্যুত্থানের পর দাবি উঠেছিল উত্তরের উন্নয়নে বিশেষ বরাদ্দের, আশ্বাসও এসেছিল অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। গবেষকদের মতে অঞ্চলভিত্তিক বরাদ্দ ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে জাতীয় প্রবৃদ্ধির জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। এডিবিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের বরাদ্দ যেখানে 10.12% থেকে 38.54%, সেখানে রংপুরে মাত্র গড়ে 3.13%। দীর্ঘ সময় ধরে বরাদ্দ এমন বৈষম্যের কারণে শুধু অর্থনৈতিকভাবেই এই অঞ্চল পিছিয়ে পড়েনি, বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যাও। তবে জুলাই অভ্যুত্থানের পর রংপুর সফরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বৈষম্য দূর করে রংপুর হবে দেশের 1 নম্বর অঞ্চল। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই হল। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। গেল 10 মাসে এডিপির উন্নয়ন বরাদ্দের 1,12,000 কোটি টাকার মধ্যে শুধু চট্টগ্রামে বরাদ্দ দেওয়া হয়েছে 50,077 কোটি টাকা, অথচ রংপুরে নেই বিশেষ বরাদ্দ। এদিকে বরাদ্দ বৈষম্য নিরসন ও বিশেষ বরাদ্দের দাবিতে নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে গণ অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীরা, যেখানে গুরুত্ব পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, অর্থনৈতিক অঞ্চল ও গ্যাস ভিত্তিক শিল্প নির্মাণ। যেখানে দক্ষিণবঙ্গে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, কিন্তু আমাদের উত্তরবঙ্গে সেই বাজেট নাই। একটি স্বতন্ত্র কমিশন গঠন করা হোক এবং এই কমিশনের মধ্য দিয়েই উত্তরবঙ্গের এই যে চলমান যে বৈষম্য, সেই বৈষম্য নিরসন হবে। আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের উপরোক্ত 2 দফা দাবি বাস্তবায়ন এবং নিরূপণ না হলে তাহলে আমরা সার্বিক উত্তরবঙ্গ ব্লকেট ঘোষণা করব। গবেষকদের মতে উন্নয়ন বরাদ্দে অঞ্চলভিত্তিক ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে। বিগত সময়ে বাজেট বৈষম্যের কারণে যে শিল্পায়ন হওয়ার কথা, সেই শিল্পায়নটা এখানে সম্ভব হয়নি। এখানে কৃষিভিত্তিক যে শিল্প কারখানা এবং বৈদেশিক যে রপ্তানি নির্ভর শিল্প কারখানা, এগুলো যদি গড়ে তোলা যায় তাহলে অনেক বেশি কর্মসংস্থান তৈরি করা সম্ভব। 2024-25 অর্থ বছরে যেখানে চট্টগ্রামে বরাদ্দ 12,500 কোটি টাকা, খুলনায় 6,000 কোটি টাকার বেশি, সেখানে রংপুর অঞ্চলের জন্য বরাদ্দ মাত্র 1,850 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বগুড়া থেকে নীলফামারী পর্যন্ত 150 কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন এখন পুরোপুরি প্রস্তুত, অপেক্ষা বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহের। ব্যবসায়ী নেতারা বলছেন, গ্যাস সংযোগের ক্ষেত্রে ভারী শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। প্রকল্প পরিচালক জানালেন, গ্যাস সংযোগ প্রক্রিয়া চলমান। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। ব্যাপক সম্ভাবনা থাকার পরও শুধু গ্যাসের অভাবে এতদিন শিল্পের বিকাশ ঘটেনি রংপুর অঞ্চলে, যে কারণে শিল্প বাণিজ্যে অনেকটাই পিছিয়ে এই বিভাগ। তবে শিল্পায়নের সম্ভাবনার নতুন দুয়ার হিসাবে বগুড়া থেকে নীলফামারী পর্যন্ত গ্যাস বিতরণ পাইপলাইন নির্মাণে চলতি বছরের 30 জুন শেষ হয়েছে প্রকল্পের কাজ। সংযোগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বিসিক শিল্পনগরী, ইপিজেড সহ অর্থনৈতিক অঞ্চল। উদ্যোক্তারা বলছেন, এক্ষেত্রে ভারী শিল্পের পাশাপাশি গুরুত্ব দিতে হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেও। সমভাবে যদি সেই গ্যাসের লাইন গ্যাস যদি সরবরাহ করা হয়, তাহলে আমরা মনে করি পিছিয়ে পড়া আমাদের এই উত্তরাঞ্চল, বৈষম্যের শিকার যে এই উত্তরাঞ্চল, সেটা দ্রুত এগিয়ে যাবে আমরা আশা করি। ব্যবসায়ী নেতারা জানান, গ্যাস সংযোগ দেয়া হলে শিল্পায়নের মাধ্যমে বাড়বে কর্মসংস্থান, যা এই অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। গ্যাসটাকে সংযোগগুলান দেওয়ার বাকি আছে, এই সংযোগগুলান যদি এর ভিতরে রিসেন্ট দিয়ে দিতে পারে, তাহলে শিল্প কারখানা তারা প্রোডাকশনে উৎপাদনে যেতে পারবে। গ্যাস যদি আসে, আমরা উত্তরবঙ্গের সর্বদিক থেকে
আমরা ছোট মাঝারি যত শিল্প আছে সব দিক থেকে আমরা উপকৃত হব। প্রকল্প পরিচালক জানান, সংযোগ প্রক্রিয়া চলমান, খুব দ্রুত সময়ের মধ্যে উদ্যোক্তা পর্যায়ে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। ডিস্ট্রিবিউশন পাইপলাইন রংপুর বিসিকের গেট পর্যন্ত গেছে, সৈয়দপুর বিসিকের গেট পর্যন্ত, তারপর ইপিজেড এর গেট পর্যন্ত আছে। এখন উত্তর ইপিজেড এর ভিতরে ইন্টারনাল পাইপলাইন করতে হবে, এগুলোকে গ্রাহক অর্থায়নে হবে, এগুলো আস্তে আস্তে প্রক্রিয়ার মাধ্যমে হবে আর কি। তবে এখনই আমরা আস্তে আস্তে প্রক্রিয়া যাচ্ছি আর কি। আসলে প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছে 1378 কোটি টাকা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। পাড় ভাঙতে ভাঙতে প্রায় বসত বাড়ির কিনারায় যে কোনো মুহূর্তে চলে যেতে পারে নদী গর্ভে, এমন অবস্থা নীলফামারীর ডিমলার দুটি ইউনিয়নে। অথচ ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিচ্ছে না, অভিযোগ নদী তীরের বাসিন্দাদের। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট। ভাঙতে ভাঙতে নদী চলে এসেছে বসত বাড়ির পাশে, যে কোনো সময় মাথা গোজার ঠাঁই হারাতে পারেন বাসিন্দারা। আতঙ্কে নদী তীরের মানুষ। নীলফামারীর ডিমলার 10টি ইউনিয়নের মধ্যে 6টি তিস্তার তীরবর্তী বন্যা কবলিত এলাকা। ভারী বর্ষণ হলেই এসব এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। বর্তমানে পূর্ব দোহলপাড়া ও পূর্ব বাইশপুকুর এলাকায় নতুন করে দেখা দিয়েছে ভাঙন। বসতবাড়ি থেকে মাত্র 200 থেকে 250 মিটার দূরে অবস্থান নদীর, অথচ ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের কোনো পদক্ষেপ নেই, অভিযোগ স্থানীয়দের। আজ থেকে 18 বছর হয় আমার বিয়ে হয়েছে, তখন এই নদীর মাঝখানে আমার 11 বিঘা সম্পদ ছিল। সেই জমি তো এক এক করে এই তিস্তা, সর্বনাশা তিস্তা সব ভেঙে নিয়ে গেছে। ভাঙতে ভাঙতে আমাদের ঘরের পিছনে আইছে, তাহলে আমরা এখন থাকবো কোন জায়গায়, কি করে খাবো? ইতিমধ্যে আমার একটা ছাগলের খামার ছিল, এটা নদীর গর্ভে চলে গেছে। এখন আমার একটা গরুর খামার আছে, এটাও এখন সম্ভবত 3-4 দিনের মধ্যে নদীর গর্ভে চলে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকে অনুরোধ করব, এই আমার খালিশা চাপান ইউনিয়নের 2টা মৌজা, এই মৌজা 2টাকে আপনারা রক্ষা করেন। পানি উন্নয়ন বোর্ড বলছে 3 থেকে 4টি পয়েন্টে ভাঙন এলাকাগুলোকে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, আর স্থানীয় ভাঙন প্রতিরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জায়গাগুলি একটু ভাঙ্গনরত এখন আছে, সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করছি, এটা আমরা পূর্ব সতর্কতামূলক কাজে অন্তর্ভুক্ত করেছি এবং শীঘ্রই কাজটা বাস্তবায়ন হবে ডিসেম্বরের মধ্যে। খালিশা চাপানি ও খগাখড়িবাড়ি ইউনিয়নের প্রায় 500 পরিবার ভাঙন আতঙ্কে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বাংলাদেশ থেকে 1 লাখ দক্ষ শ্রমিক নেবে জাপান। দক্ষ শ্রমিক তৈরিতে সরকার কাজ করছে বলে জানান অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ এর দক্ষ জনবল তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, উপযুক্ত প্রশিক্ষণ দিলে জনসংখ্যাকে সম্পদে পরিণত করা সম্ভব। আলোচকরা বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও উন্নয়নের পাশাপাশি চলতে হবে। এজন্য নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় 12টি অত্যাধুনিক কোর্স চালু করা হবে। এ সময় প্রশিক্ষণের জন্য পিকেএসএফ এর সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 10টি প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়। জাপান বাংলাদেশ থেকে 1 লক্ষ স্কিল্ড লেবার নেবে, সুযোগটা আমরা পেয়েছি, এটা কাজে লাগাতে পারি সেই চেষ্টা করব। এছাড়াও আমাদের আপনার 1 লক্ষ ড্রাইভারদের প্রশিক্ষণের একটা কোর্স ছিল, সেটাও সাকসেসফুল হয়েছে। রপ্তানির উদ্দেশ্যে আমরা এটা করি না, আমাদের ডোমেস্টিক যে চাহিদা, এই চাহিদাটাকে মেটানো আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা এটার সুবিধাটা কাজে লাগাতে পারছি না, কারণ আমাদের যে আগেই বললাম যে স্কিল লেবারের সংখ্যা কম। এবছর পাটের আবাদ করে চরম বিপাকে কুড়িগ্রামের কৃষকেরা। বৃষ্টির অভাবে জাগ দেওয়ার জায়গা না থাকায় খেতেই নষ্ট হচ্ছে অনেকের পাট। তবে বিকল্প উপায়ে পাট জাগ দেওয়ার কথা ভাবছে কৃষি বিভাগ। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। নিকটবর্তী খাল বিলে পানি না থাকায় ঘোড়ার গাড়িতে পাট বহন করে দূরবর্তী নিচু এলাকায় নিয়ে যাচ্ছেন কৃষক। আবার বৃষ্টির আশায় খেতে পড়ে থেকে নষ্ট হচ্ছে অনেক পাট। শ্রাবণের মাঝামাঝি সময়ও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা না মেলায় পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না কুড়িগ্রামের কৃষক। আবার আমন মৌসুম শুরু হওয়ায় খেতেও রাখতে পারছেন না পাট।
এতে অর্থকরী ফসলটি আবাদ করে চরম ভোগান্তিতে তারা। অনেক জায়গায় খাল বিলে পানি ছিল, তখন পাটেলারা নিজে নিয়ে যা মাথায় নিয়ে যা ফালাইতো, আর এখন 2-3-4 কিলো দূরে 4-5 টাকা করে বোঝা নিয়ে যা ওই জায়গায় ফালাইতেছি। পানির অভাবে এবং প্রচণ্ড রোদ, এই যে কৃষকের দ্বারা যে আমরা পাটগুলো কাটবো, এরা এই গরমে ওখানে ঠিক থাকতে পারতেছে না। একটা করে আড়ি 5-7 টাকা করে নেয় ঘোড়ার গাড়ি এলারা, মানুষের খেত দেয় না বা পুষ্কুর নিয়ে আসে দেয় না, ফেলবার অনেক ঝামেলায় পাট তো আমার শুকি যাওয়া লাগছে। এবছর পাটের ফলন ভালো হওয়ায় বেশি লাভের আশা ছিল চাষিদের, কিন্তু এখন ক্ষতির মুখে তারা। এমন পরিস্থিতিতে সোনালী আঁশের আবাদ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন অনেকেই। পালা দিয়ে থেকে নষ্ট হওয়া নিচ্ছে, জায়গা জায়গায় মনে করো যাই যেটাই পায় সেটাই খুশপে নিচ্ছে। যে পরিস্থিতি সামনে বাড়তি আর আটাবাদ করব না। জলবায়ু পরিবর্তনের ফলে আষাঢ় শ্রাবণেও বৃষ্টিপাত না হওয়ায় শুকিয়ে আছে খালবিল। বিকল্প উপায়ে পাট জাগ দেওয়ার বিষয়টি ভাবছে কৃষি বিভাগ। যদি বৃষ্টিপাত হয় অবশ্যই, তাহলে এই সমস্যা দূরীভূত হবে এবং কৃষকরা তাদের পাট জাগ দিতে পারবে এবং তাদের ফসলের মূল্য পাবে। বৃষ্টিপাত কম হয় সেক্ষেত্রে কৃষকদেরকে বিকল্প পদ্ধতি যেগুলো আছে পাট পচানোর, আমরা সেই ধরনের পরামর্শগুলো দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে গত বছর জেলায় 17,265 হেক্টর জমিতে পাটের আবাদ হলেও এবছর হয়েছে 16,050 হেক্টর জমিতে। সময় সংবাদ, কুড়িগ্রাম। অনাবৃষ্টিতে মৌসুম পেরিয়ে গেলেও ধান রোপণ করতে পারছেন না রংপুর অঞ্চলের চাষিরা। রোপা আমন বৃষ্টি নির্ভর হলেও এবছর সেচ দিয়ে ফসল আবাদ করতে হচ্ছে কৃষকদের। এতে অতিরিক্ত খরচ হবে তাদের। যদিও কৃষি বিভাগের দাবি ফলন ভালো হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। রোপা আমনের ভরা মৌসুমে খালি পড়ে আছে একরের পর একর জমি, অথচ 1 মাস আগে আমন রোপণ শেষ হওয়ার কথা। বর্ষাকালেও মাঠে জমেনি বৃষ্টির পানি, সেচ পাম্প দিয়ে পানি তুলে জমি তৈরি করছেন কৃষকরা। এতে প্রতি হেক্টরে শুধু চারা রোপণে বাড়তি খরচ হচ্ছে 2,000 টাকার বেশি। এই যে মেশিন লাগাইছি, মেশিন দিয়ে পানি দিচ্ছি, পানি তো একবার দিলে হয় না, বারবার দেওয়া লাগে। বাড়তি খরচ হচ্ছে, কৃষির দাম বেশি, পানির খরচ, বিরাট সমস্যা পড়ে গেছে কৃষক। পানি খাওয়া এমনি দোন করা মনে করো 3-4 ঘন্টা করি, তাতে ঘন্টা লাগে মনে করো 100 টাকা ঘন্টা, 5 ঘন্টা পানি লাগলে 500 টাকা। তবে ফলন ভালো হলে কৃষকের ক্ষতি হবে না আশা কৃষি বিভাগের। বৃষ্টি যেটা হবে এই পানিটা যথাযথভাবে ধরে রাখার চেষ্টা করবেন। এটি কৃষকরা এটি করেও, এরপরেও যদি লাগে 2-1টা সেচ, সেক্ষেত্রে বাড়তি কিছু টাকা খরচ হয়, হয়তো 1 বিঘা জমিতে আপনার 500-1000 টাকা হয়তো বেশি খরচ হয়। তো এটি খরচ বেশি হলো ফলনটা ভালো হয়, সেদিক দিয়ে কৃষকের পুষিয়ে যায়। আবহাওয়া অফিস বলছে গত বছর জুলাইয়ে 455 মিলিমিটার বৃষ্টিপাত হলেও এবছর হয়েছে মাত্র 200 মিলিমিটার। এই সময় ফসল ফলানোর জন্য যে পরিমাণ বৃষ্টিপাত দরকার সেটা পাচ্ছে না। দ্যাটস মিনস তাদেরকে আর্টিফিশিয়ালি বাড়িতে সেচ দিয়ে জমিতে সেচ দিতে হচ্ছে, যেটা প্রোডাকশন কস্ট আলটিমেটলি বাড়াবে। রংপুর অঞ্চলের 5 জেলায় চলতি মৌসুমে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,20,340 হেক্টর। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। জুলাই শহীদদের স্মরণে কুষ্টিয়ার লালন শাহের আখড়া বাড়িতে অনুষ্ঠিত হলো মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও ভাব সঙ্গীত। সোমবার সন্ধ্যায় লালন মঞ্চে শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, কবি, সাহিত্যিক ও সঙ্গীত শিল্পীদের নিয়ে মোমবাতি জ্বালিয়ে জাগ্রত জুলাইয়ের উদ্বোধন করেন বিশিষ্ট চিন্তক ফরহাদ মাজহার। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। আলোচনা শেষে নবপ্রাণ আন্দোলনের প্রতিষ্ঠাতা ফরহাদ মাজহারের তত্ত্বাবধানে মধ্যরাত পর্যন্ত চলে ভাব সঙ্গীতের আসর। এতে অংশ নেন বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি ও সংস্কৃতি কর্মীরা। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠানটি। ভারতে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে কর্মসূচি শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বোলপুরে পদযাত্রায় মমতার সঙ্গে অংশ নেন হাজার হাজার মানুষ। বাংলা ভাষায় কথা বলায় নির্যাতিত বাঙালি ভারতীয় শ্রমিকদের অন্য রাজ্য থেকে ফিরে আসার আহ্বান জানান তৃণমূল নেত্রী। এ সময় বিজেপি ধর্ম ও ভাষা নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। কলকাতা থেকে সুব্রত আচার্যের প্রতিবেদন। বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর। বাংলা ভাষায় কথা বলার অপরাধে ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শান্তিনিকেতন থেকে পদযাত্রায় নামেন তৃণমূল নেত্রী। এ সময় তার সঙ্গে অংশ নেন হাজার হাজার মানুষ। পদযাত্রা শেষে বক্তব্যে অন্য রাজ্য থেকে বাঙালিদের পশ্চিমবঙ্গে রাজ্যে ফিরিয়ে নেয়ার সরকারি উদ্যোগের ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব, কোভিডের সময় নিয়ে এসেছিলাম, আপনাদের নিয়ে আসব। আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব। মমতার অভিযোগ, বিজেপি ধর্ম ও ভাষার রাজনীতি করছে, সে কারণে রাজ্যে রাজ্যে এনআরসি সিএএ করতে চায় দলটি। নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের, আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না। গেল কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে আটক, এমনকি বাংলাদেশে পুশব্যাক করার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠছে। এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা। জেলায় জেলায় আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। এক সেকেন্ড সবাই চুপচাপ। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেন, শান্তি আসবে স্বাধীনতার মধ্য দিয়ে, ধ্বংসযজ্ঞ দিয়ে নয়। জাতিসংঘ মহাসচিব গুতেরেস জানিয়ে দেন, গাজাবাসীর উপর চালানো নিষ্ঠুরতার কোনো ন্যায্যতা নেই। এমনকি ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগ উঠে এসেছে তেল আবিবের দুইটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনও। কিন্তু তাতে থামেনি হামলা। গত একদিনেই নিহত হয়েছে 90 জনের বেশি ফিলিস্তিনে। জাতিসংঘে অনুষ্ঠিত হয় দ্বিরাষ্ট্র সমাধান কেন্দ্রিক গুরুত্বপূর্ণ বৈঠক। বিশ্ব নেতাদের তীব্র ক্ষোভ ঝরে পড়ে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা বলেন, এই সম্মেলন নতুন করে আশার আলো জ্বালিয়েছে। গুতেরেস স্পষ্ট করেই বলেন, এই অত্যাচার কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। ফ্রান্স আর স্পেনও বলেছে, দুইটি রাষ্ট্রই একমাত্র শান্তির পথ। ইসরায়েলের ভেতর থেকেও প্রতিবাদ উঠছে। বিরোধী নেতা ইয়াইর লাপিড বলেন, যুদ্ধ না থামালে জিম্মিদের বাঁচানো যাবে না, সেরা সেনাদেরও হারাতে হবে, আর বিশ্ব মুখ ফিরিয়ে নেবে ইসরায়েলের থেকে। কিন্তু কিছুতেই থামছে না নেতানিয়াহু প্রশাসন। মুখে যুদ্ধবিরতির কথা বললেও চালিয়ে যাচ্ছে একের পর এক গণহত্যা। এমনকি গাজায় চলমান হত্যাযজ্ঞকে গণহত্যা বলেছে ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থা বৎসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস। তাদের প্রতিবেদনে বলা হয়, কেবল ফিলিস্তিনি পরিচয়ের কারণেই হত্যা করা হচ্ছে সাধারণ মানুষদের। হত্যা, বাস্তুচ্যুত, অনাহার, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস, সবই গণহত্যার প্রমাণ। এই অপরাধের দায় ইসরায়েলের পশ্চিমা মিত্ররাও এড়াতে পারে না বলে দাবি করেছে সংস্থা দুটি। মানবিক সহায়তায় আকাশপথে এবার যুক্ত হলো স্পেন সহ আরও কয়েকটি দেশ। স্পেন ঘোষণা দিয়েছে চলতি সপ্তাহে পাঠাবে 12 টন খাদ্য সহায়তা। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এখন ক্ষুধা ঠেকানো একটি নৈতিক কর্তব্য। তবে অনেকেই বলছেন, এই এয়ারড্রপ বাস্তব সংকটে এক ফোঁটা পানির মতো। সহিংসতা থেমে নেই পশ্চিম তীরেও। রামাল্লায় গ্রাম ঘেরাও করে হামলা চালিয়েছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। পোল্ট্রি ফার্ম সহ ঘরবাড়িতে হামলায় আহত হয়েছেন অনেকে। স্থানীয়রা বলছেন, এসব আক্রমণে ইসরায়েলি সেনারা মদদ দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ফের হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তেল আবিবের বিরুদ্ধে হাইব্রিড আগ্রাসনের অভিযোগ এনেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্রের প্রায় 25% ব্যবহার করেছে জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। যুদ্ধ শেষ হলেও থামছে না ইরান ইসরায়েল উত্তেজনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুদ্ধের পর বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল পুনরায় হামলা চালালে কঠোরভাবে মোকাবিলা করা হবে। তবে খামেনির হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। বলেন, যদি খামেনি ইসরায়েলকে হুমকি দিতে থাকেন, আবারও তাকে নিশানা করা হবে।
একই সঙ্গে আগের চেয়েও বেশি শক্তি দিয়ে তেহরানে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যদিও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। CNN এর এক প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই মিসাইল প্রতিরক্ষা সক্ষমতা ফুরিয়ে আসছে এবং দ্রুত উৎপাদন না বাড়ালে ভবিষ্যতের যুদ্ধে ঝুঁকি বহুগুণে বেড়ে যাবে। ইরান প্রায় 500-টির বেশি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের থার্ড ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় 25% ব্যবহার করেছে, যার প্রতিটির দাম প্রায় $1.5 কোটি। যুক্তরাষ্ট্রের হাতে মাত্র 7টি থার্ড থাকলেও 2টি ইসরায়েলে স্থাপন করে 100টিরও বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এত পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতায় বড় রকমের ফাঁক তৈরি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধকে সম্পূর্ণ হাইব্রিড আগ্রাসন আখ্যা দিয়ে এক বিবৃতি দিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। জানানো হয়েছে এই যুদ্ধ শুধু সামরিক বা পরমাণু স্থাপনায় হামলা ছিল না, বরং একই সঙ্গে চলেছে গোয়েন্দা অনুপ্রবেশ, সাইবার হস্তক্ষেপ। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে আরাকচি জানান তার বাসার বাইরে একটি বোমা পুঁতে রাখা হয়েছিল, কিন্তু নিরাপত্তা বাহিনী তা সময় মতো নিষ্ক্রিয় করে দেয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়াকে 10 থেকে 12 দিনের নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন পুতিনকে আর সময় দেয়া হবে না। এদিকে তুরস্কে আবারও শান্তি চুক্তি আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এর মধ্যে ইউক্রেনের সঙ্গে 20টি সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রমেই ধৈর্য হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এমন মন্তব্যের পরদিনই স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন 50 দিনের ডেডলাইন অনেক হয়েছে, এবার সময় 10 বা 12 দিন। তিনি বলেন রাশিয়া ইউক্রেনের সংঘাত বন্ধের কোনো অগ্রগতি নেই, তাই আর দেরি করে লাভ নেই। না মানলে রাশিয়াকে যেতে হবে কঠিন শুল্কের মধ্য দিয়ে। এমন সংঘাতময় পরিস্থিতিতে আবারও তুরস্কে শান্তি চুক্তি আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ ও ইউক্রেনের নিরাপত্তা মন্ত্রী রুস্তেম উমেরভ দুজনই তুরস্ককে আস্থার প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এদিকে রাশিয়া হঠাৎ ঘোষণা দিয়েছে 1 আগস্ট থেকে ইউক্রেন সীমান্তের 20টি চেকপয়েন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এক ডিক্রিতে বলা হয়েছে 13টি সড়ক এবং 60টি রেল চেকপয়েন্টের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বিশ্লেষকরা বলছেন শান্তি আলোচনা চললেও মস্কো এক প্রকার পাল্টা কূটনৈতিক চাপ দিচ্ছে এই পদক্ষেপের মাধ্যমে। এর মধ্যে মস্কোর আরেকটি বড় ধাক্কা এসেছে সাইবার ফ্রন্টে। রুশ এয়ারলাইন এয়ারফ্লোটের অন্তত 40টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে ভয়াবহ সাইবার হামলায়। দায় স্বীকার করেছে ইউক্রেনপন্থী হ্যাকার গ্রুপ সাইলেন্ট ক্রো। তারা জানায় বেলারুশের সাইবার পার্টিসানসের সঙ্গে যৌথভাবে এই হামলা চালানো হয়েছে। এ কারণে শেরেমেতেভো বিমানবন্দরে একের পর এক ফ্লাইট বাতিল হয়ে যাত্রীদের মধ্যে হতাশার দেখা দিয়েছে। ক্রেমলিন স্বীকার করেছে এটি একটি গুরুতর হ্যাকিং। এর তদন্তে নেমেছে রুশ প্রসিকিউশন বিভাগ। নাদিম মারজান, সময় সংবাদ। 1650 কোটি মার্কিন ডলারের এক চুক্তির ঘোষণা দিয়ে প্রযুক্তির দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। তাইওয়ান ভিত্তিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান TSMCর কাছে এনভিডিয়া, অ্যাপলের মতো বড় গ্রাহক হারিয়ে প্রযুক্তির দৌড়ে কিছুটা পিছিয়ে পড়া স্যামসাং এখন বিশাল এই চুক্তিটি করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার সঙ্গে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চিপ সরবরাহে 1650 কোটি মার্কিন ডলারের বিশাল এক চুক্তি করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। সই হওয়া এই চুক্তি কোন প্রতিষ্ঠানের সঙ্গে হয়েছে তা স্যামসাং না জানালেও সোমবার মার্কিন ধনকুবের ইলন মাস্ক নিশ্চিত করেন চুক্তি করা সেই প্রতিষ্ঠানটি টেসলা। মাস্ক জানান টেক্সাসে স্যামসাং এর নতুন ফ্যাক্টরিতে তৈরি হবে টেসলার পরবর্তী প্রজন্মের AI6 চিপ। উৎপাদন গতিশীল করতে সরাসরি উৎপাদন লাইনে যুক্ত থাকবে টেসলাও। মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে স্যামসাং এর এই চুক্তির মেয়াদ ধরা হয়েছে 2033 সাল পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তার আধিপত্যের এই যুগে প্রযুক্তিগত দৌড়ে কিছুটা পিছিয়ে পড়া স্যামসাং এর জন্য বড় এক পুনর্জাগরণ নিয়ে আসতে পারে এই চুক্তি। তাইওয়ানের TSMCর কাছে এনভিডিয়া, অ্যাপলের মতো বড় বড় গ্রাহক হারানোর পর 5 ট্রিলিয়ন ওনের বেশি লোকসানের মুখে পড়ে স্যামসাং। তবে এই চুক্তি আবারও প্রতিযোগিতায় শক্ত অবস্থানে ফিরিয়ে আনবে এই টেক জায়ান্টকে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। চুক্তির ঘোষণা আসার পরেই সোমবার কোম্পানিটির শেয়ার মূল্য বেড়ে যায়।
দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির চূড়ান্ত মুহূর্তে থাকা দক্ষিণ কোরিয়া আশা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সহযোগিতার পথ খুলে দেবে টেসলা স্যামসাং অংশীদারিত্ব। বিশেষ করে চিপ ও জাহাজ শিল্পে 25% সম্ভাব্য ট্যারিফ থেকে রেহাই পেতে বড় সহায়ক হতে পারে এই চুক্তি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ইতালির পাদোভা শহরে ছুটির দিনেও দূতাবাস সেবা দিচ্ছে রোম ও মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। হাতের নাগালে দূতাবাসের সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। ইতালির উন্নত চিকিৎসা শাস্ত্রের জন্য বিখ্যাত শহর পাদোভা। পাসপোর্ট, নো ভিসা, পারিবারিক ও ব্যক্তিগত সার্টিফিকেট সহ বিভিন্ন কাজে এখানকার প্রবাসীদের যেতে হয় মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে। এতে সময় ও অর্থ দুইই অপচয় হয়। ভোগান্তির কথা চিন্তা করে প্রবাসীদের সেবা দিতে তৎপর রোম ও মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। শনি ও রোববার পাদোভা শহরে ভ্রাম্যমাণ কনসুলেট সেবার আয়োজন করা হয়। কোনো ভোগান্তি ছাড়াই হাতের নাগালে কনসুলেট সেবা পেয়ে খুশি প্রবাসীরা। যারা করেছেন পরিশ্রম দিয়ে তাদের পক্ষ থেকে মিলান কনসুলেট জেনারেল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 2 দিনে পাদোভাতে প্রায় 3000-এর অধিক লোক এম্বাসি সার্ভিস সেবা গ্রহণ করেছে। তাদেরকে সেবা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মিলান কনসুলেট জেনারেলের সার্ভিসে 3000 লোকের যারা এখানে এসেছেন তাদেরকে তারা সুষ্ঠুভাবে সার্ভিস পেয়েছেন। ইতালির বড় বড় শহরে এ ধরনের ভ্রাম্যমাণ দূতাবাস সার্ভিস দেওয়ার কথা জানান মিলানের নবনিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সংখ্যক মানুষকে সেবা দেওয়ার জন্য। এখানে নিয়মিত বছরে অন্তত 2টা যাতে কনসুলার ক্যাম্প হয়, আমরা সবসময় এই চেষ্টাটা করব। পাদোভা শহরটিতে 10,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশের বসবাস। সময় সংবাদ, ইতালি। প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কোরিয়া মুসলিম কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রীষ্মকালীন শিক্ষা সফর। কয়েকশো প্রবাসীর পদচারণায় দক্ষিণ কোরিয়ার জুমুনজিন সমুদ্র সৈকত হয়েছে এক টুকরো বাংলাদেশ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। পাহাড় আর সমুদ্রে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ কোরিয়া। কর্মব্যস্ততা ছেড়ে কোলাহল মুক্ত প্রকৃতির শান্ত শীতল পরিবেশে শিক্ষা সফরের আয়োজন করেছে কোরিয়া মুসলিম কমিউনিটি। দক্ষিণ কোরিয়ার জুমুনজিন সমুদ্র সৈকত হয়ে ওঠে যেন এক টুকরো বাংলাদেশ। সমুদ্র পাড়ে কয়েকশো প্রবাসীর কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। আনন্দ ভ্রমণের মাধ্যমে প্রবাসের মাটিতে একসঙ্গে হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। প্রকৃতি সেই দৃশ্য দেখার জন্য আমরা সকলেই কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এখানে আমরা সমবেত হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট উপভোগ করতেছি কর্মব্যস্ততার মাঝেও দক্ষিণ কোরিয়ার মতো একটা দেশে। কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যে সকল বাসরা আসছে, এখানে আসার পরে যে সকল ভাইদের সাথে দেখা হচ্ছে, মনে হচ্ছে যে এক টুকরা বাংলাদেশ। কর্মব্যস্ততার ফাঁকে প্রবাস জীবনে আনন্দ বিনোদনের প্রত্যাশায় এমন আয়োজন বলে জানান আয়োজকরা। দেশীয় খাবার এগুলা দিয়ে আমরা তাদের মনোরঞ্জন করি। আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট স্যাটিসফাইড হয় এবং আমরা এটা আমাদের কমিউনিটির অনেক কষ্ট হওয়া সত্ত্বেও ভাইরা স্বাচ্ছন্দ্য করে যাতে করে ভাইদেরকে কিছুটা বিনোদন দেওয়া যায়। এছাড়াও আনন্দ ভ্রমণে আসা প্রবাসী বাংলাদেশিদের হাতে তাদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে বিভিন্ন প্লে কার্ড দেখা যায়। আজ আমাদের সাথে বৈষম্য কেন করা হচ্ছে? আমরা কেন ভোট দিতে পারছি না? আজ দেশ এতদিন স্বাধীন হওয়ার পরেও দেশের সমস্ত ইকোনমিক কিন্তু আমাদের প্রবাসীদের উপর নির্ভর অনেক ক্ষেত্রে। তো আমাদের প্রবাসীদের অন্তত ভোটাধিকারটা যাতে নিশ্চিত করা হোক, এটা কিন্তু খুবই বিবেচনা করা উচিত বাংলাদেশ সরকারকে। দিনব্যাপী এই আনন্দ ভ্রমণে দেশাত্মবোধক গান, নাটিকা, দেশীয় খেলা সহ ছিল নানা আয়োজন। এছাড়াও সম্প্রতি মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত এবং নিহতদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন তাসকিন আহমেদ। বরং বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত আর বিব্রতকর বলছেন তারকা পেসার। অন্যদিকে বাদীর দাবি তাসকিন মিথ্যে বলছেন, তবে তার ইমেজের কথা বিবেচনায় অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। এসব নিয়ে বিব্রত ক্রিকেট বোর্ডও। কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ এবার আলোচনায় মাঠের বাইরের ঘটনায়। গুড বয় ইমেজকে বিদায় জানিয়ে এই পেসার জড়ালেন বিতর্কে। বাল্যবন্ধুদের সঙ্গে ঝগড়া রূপ নেয় মারামারিতে। পরে অভিযোগ দায়ের করা হয় মিরপুর মডেল থানায়। বাদীর দাবি এরকম ঘটনা এবারই প্রথম নয়।
আমি ছোটবেলার ফ্রেন্ড, আজকে থেকে এই কোশ্চেনটা রেজ হয়নি, রেস্টের আগেও হয়েছে, এর আগেও বোঝানো হয়েছে। যখন জিনিসটা আউট অফ দ্য লাইন চলে গেছে তখন এই স্টেপটা নেওয়া হয়েছে। যদিও এসব কিছুই অস্বীকার করেছেন তাসকিন। তার দাবি, ঘটনাস্থলে থাকলেও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় এমন অভিযোগকে আখ্যায়িত করেছেন উদ্দেশ্য প্রণোদিত আর বিব্রতকর হিসেবে। তবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সমাধান করেছেন নিজেরাই। বন্ধুর কথা বিবেচনায় অভিযোগ উঠিয়ে নিলেও এমন ঘটনার পুনরাবৃত্তি চান না ভুক্তভোগীরা। এইভাবে না হয়ে আরো খারাপ ভাবে আসতে পারতো, ওইটা আমি হ্যান্ডেল করছি। তাজিমের কথা চিন্তা করে আমি প্রোটেকশনে থাকতে পারি, তো আমার নিশ্চয়তা দিতে হবে। এদিকে সারাদিন ব্যাপী চলা ঘটনায় বিব্রত ক্রিকেট বোর্ডও। তারকা ক্রিকেটারের এমন কর্মকাণ্ডের জবাবে উত্তর নেই নীতি নির্ধারকদের কাছে। অপেক্ষা অভিযোগ প্রমাণের। সংশ্লিষ্টতা পেলে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বিসিবি পরিচালক। আমাদের আমিনুল ইসলাম বুলবুল বলেন বা আমাদের নাজমুল আমিন ফাইল, এরা কনসার্ন, এরা অলরেডি এটাকে একটা ইনকোয়ারি করা হচ্ছে। কিন্তু এটা যদি ঘটে থাকে সেটা ভেরি দুঃখজনক। একটা আইকন প্লেয়ার্স এসব জড়ানো উচিত না। ক্রিকেটারদের বিতর্কে জড়ানোর ঘটনা এবারে প্রথম নয়, বরং মাঠের বাইরের আলোচনায় গিয়ে ক্যারিয়ার ধ্বংস করার উদাহরণও রয়েছে অনেক। ঢাকা এক্সপ্রেসের জন্য এমন ঘটনা বিব্রতকর তার ভক্ত অনুরাগীদের জন্যও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনে এক বছরেও প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন না আসায় হতাশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। অনেক জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিসিবিতে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ নিয়েও আক্ষেপ তার কণ্ঠে। এদিকে এদিন জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে ফুটসাল কর্মসূচি টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ব্র্যাক ইউনিভার্সিটিকে 1-0 গোলে হারিয়েছে ইউনিভার্সিটি অব স্কলার্স। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন দিনের স্বপ্ন দেখেছিল দেশের ক্রীড়াঙ্গন। সবার আশা ছিল ক্রীড়া ফেডারেশনগুলোর পাশাপাশি মাঠের খেলাতেও আসবে আমূল পরিবর্তন। কিন্তু গেল এক বছরে যে সংস্কার হয়েছে তা অনেকেরই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে জেলা বিভাগের অ্যাডহক কমিটি গঠন নিয়ে অসন্তোষ ফুটবল দলের সাবেক অধিনায়কের কণ্ঠে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যে ক্রীড়া ফেডারেশনগুলি বা আমাদের যে জেলা পর্যায়ের যে অ্যাডহক কমিটিগুলি হচ্ছে সেখানে নিয়েও আমরা অনেক কি বলবো যে পক্ষপাত দুষ্ট কিছু বিষয় আমরা দেখেছি। যারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে কিছুই জানে না, কিছুই বুঝে না, সেই ধরনের কিছু মানুষদেরকে দিয়ে সে হচ্ছে এই অ্যাডহক কমিটি করছে। ক্রিকেট নিয়েও প্রশ্নের শেষ নেই। বিসিবিতে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে সাবেকরা আস্থা রাখছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর। ইতিমধ্যে ফারুক ভাইকে বসিয়েছেন। বুলবুল ভাই অত্যন্ত ভালো একজন মানুষ এবং আমি মনে করি যে একজন বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তার হাত ধরে আমরা অক্টোবরে যে বিসিবির যে নির্বাচন হবে সেই আইসিসি নিয়ন্ত্রিত এবং আমরা ওই আওয়ামী লীগের যারা দোসররা এখনও যারা কাউন্সিলর রয়ে গেছে সেই তাদেরকে বাদ দিয়ে আমরা চাই পরিশুদ্ধভাবে বিসিবির ইলেকশনটি হবে। এদিকে দেশে ফুটসালও দেখাচ্ছে নতুন দিগন্ত। বাফুফে নিয়োগ দিয়েছে ইরানের কোচ সাইদ খোদা রাহিমকে। এদিন জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয় জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট, যার উদ্বোধন করেন ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সব খেলার মতো এই খেলা নিয়েও তিনি দেখছেন বড় স্বপ্ন। জানিয়েছেন জেলা পর্যায়ের খেলা নিয়ে ক্রীড়া দলের পরিকল্পনার কথা। আমরা বিভাগীয় কমিটি করে দিয়েছি, যে বিভাগীয় কমিটি ইতিমধ্যে আমাদের জেলা কমিটি করার জন্য কার্যক্রম শুরু করেছে। কোথায় ক্রিকেট, কোথায় আমাদের যে দেশীয় খেলাগুলো রয়েছে বা ইন্ডিভিজুয়াল যে গেমসগুলো রয়েছে সেই খেলাগুলো যাতে আমরা সারা বছর একটি ক্যালেন্ডারের ভিতরে এনে প্রত্যেকটি জেলার যারা কমিটি রয়েছে তারা উপজেলা এবং ইউনিয়ন লেভেলে সেই খেলাগুলোকে পৌঁছে দেবে। দীর্ঘদিনের অচলায়তন ভেঙে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। দেশের 16টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ব্র্যাক ইউনিভার্সিটিকে 1-0 গোলে হারিয়েছে ইউনিভার্সিটি অফ স্কলার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে পাকাপাকিভাবে বাংলাদেশে চলে আসছেন ফুটবলার কিউবা মিচেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। সূত্র জানায় গত মাসে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পায় কিউবা মিচেল। এরপরেই তাকে ক্লাবে নেয়ার চেষ্টা করছিল বসুন্ধরা।
অবশেষে আগামী 3 মৌসুমের জন্য কিউবার সঙ্গে চুক্তি করেছে কিংস কর্তৃপক্ষ। মূলত আসন্ন AFC চ্যালেঞ্জ লিগে খেলানোর জন্যই তড়িঘড়ি করে এই চুক্তি করেছে তারা। এর আগে সান্ডারল্যান্ডের যুব দলে খেলেছেন কিউবা মিচেল। সেখানে মোট 25টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান এই ফুটবলার। তবে নতুন মৌসুমে তাকে ছেড়ে দেয় সান্ডারল্যান্ড। এরপর থেকেই নতুন ঠিকানা খুঁজছিলেন কিউবা। সেই সুযোগটাই নিয়েছে বসুন্ধরা কিংস। ইংল্যান্ডের লিগে খেলায় তারকা খ্যাতি পেয়েছেন অনেক আগেই। তবে বাংলাদেশি মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছেন তা অবিশ্বাস্য। লাল সবুজ জার্সিতে খেলা নিয়ে এভাবেই নিজের অনুভূতি জানিয়েছেন হামজা চৌধুরী। নিজ ক্লাব লেস্টার সিটির সঙ্গে এক ইন্টারভিউ সেশনে এসব কথা বলেন হামজা। 17 মার্চ দিনটা তার হৃদয়ের ক্যানভাসে রঙিন এক ছবি হয়ে থাকবে চিরকাল। জাতীয় দলে যোগ দিতে বাংলাদেশে পা রেখে রীতিমতো তাজ্জব বনে যান বাংলার শত সহস্র মানুষের ভালোবাসায় সিক্ত হন হামজা দেওয়ান চৌধুরী। মেসি, রোনালদো, নেইমার কিংবা পেলে, ম্যারাডোনাদের নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের তর্ক বিতর্ক বহুদিনের, কিন্তু এখন তাদের সহ অবস্থানের সময় এসেছে। ফুটবল ফ্যানরা এখন সমস্বরে হামজার নাম ধরে গলা ফাটাতে পারেন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলারকে জাতীয় দলে ভিড়িয়ে দক্ষিণ এশিয়ায় হইচই ফেলে দিয়েছে বাফুফে। এরই মধ্যে লাল সবুজ জার্সিতে 3টি ম্যাচ খেলে ফেলেছেন হামজা। তবে অভিষেক ম্যাচের আগে ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশে আগমনের মুহূর্তটা ভুলতে পারেন না তিনি। সেবার যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেন হামজা। নিজ ক্লাব লেস্টার সিটির সঙ্গে এক ইন্টারভিউ সেশনে সে স্মৃতি রোমন্থন করেন এই মিডফিল্ডার। জাতীয় দলে যোগ দিতে বাংলাদেশে পৌঁছে নিজ গ্রামে যাই। ছোটবেলার একটা বড় অংশ যেখানে কাটিয়েছি, সেখানে গিয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য। শেফিল্ড ইউনাইটেড থেকে আবারও ফিরেছেন পুরানো ঠিকানা লেস্টার সিটিতে। লোনে শেফিল্ডে খেলার সময় তার অনুপস্থিতিতে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে লেস্টার নেমে গেছে চ্যাম্পিয়নশিপ লিগে। দ্য ফক্সেসকে আবারও ইপিএল এ ফেরানোর স্বপ্ন দেখছেন হামজা। অবশ্যই ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলার অভিজ্ঞতা অনেক আগেই হয়েছে তার। ইপিএল এ খেলেই তো পেয়েছেন তারকা খ্যাতি। যদিও বাংলাদেশে খেলে সে তারকা খ্যাতি পৌঁছে গেছে চূড়ায়। ফুটবলার হিসেবে যুক্তরাজ্যে সবার কাছে ভালোবাসা পাই, কিন্তু বাংলাদেশেরটা অন্যরকম। কেউ কেউ সে অভিজ্ঞতাকে ভয়াবহ বলতে পারে, আবার কেউ বলবে রোমাঞ্চকর। তবে সেটা আমার হৃদয়ে বিশেষ এক জায়গা জুড়ে আছে, ভালো স্মৃতি হয়ে আছে। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ভারত, ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছেন। নজর কেড়েছেন প্রতিটি ম্যাচেই। এর পরের ম্যাচ অক্টোবরে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষেও দেশের মানুষের আস্থার প্রতিদান দিতে চান হামজা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এশিয়ান কাপ নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল নিয়ে মহা পরিকল্পনায় বাফুফে। সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসে অন্তত একটি করে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করতে চায় ফেডারেশন, নিশ্চিত করেছেন সভাপতি তাওহিদ আউয়াল। এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ এবং ভেন্যু নিশ্চিত হলেই বিদেশে ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাফুফে সভাপতি। ইতিহাস রচনা করে এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল, কিন্তু সেখানে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। এই অর্জন ধরে রাখতে হলে চ্যালেঞ্জ সামলাতে হবে সামনে থেকেই। তার জন্য কতটা প্রস্তুত বাফুফে? এই দলটাকে নেক্সট লেভেলে নিতে চলমান কাঠামোর অনেক কিছুতেই পরিবর্তন দরকার। ফুড অ্যান্ড নিউট্রিশন তো অবশ্যই, পূর্ণাঙ্গ কোচিং প্যানেলের সঙ্গে প্রয়োজন আনুষঙ্গিক আরও কিছু বিষয়, যার সবকিছুই পরিকল্পনায় আছে বাফুফের। আপাতত নীতি নির্ধারকরা ফোকাস করছেন নারীদের প্রস্তুতি ম্যাচের দিকে। সেপ্টেম্বর থেকে সামনের বছরের মার্চ পর্যন্ত আফ্রিকাদের ব্যস্ততা থাকবে প্রতি মাসেই। প্ল্যানিং করছি যে আমরা এক একটা ধাপে ধাপে আমরা চাই যে বড় বড় টিমগুলো বা সুনামধন্য টিমগুলি আছে এশিয়াতে, তাদের বিপক্ষে খেলবো। পারলে কিছু ইউরোপিয়ান ক্লাবদের বিপক্ষেও খেলবো। সো ফিফা উইন্ডোতে আমরা অবশ্যই খেলবো, বাট ফিফা উইন্ডোর বাইরেও আমরা খেলবো। এমনভাবে আমরা করতে চাই প্ল্যানিংটা যে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রতিটা মাসের জন্য মিনিমাম একটা করে ফ্রেন্ডলি ম্যাচ থাকে। সব সময় প্রস্তুতি ক্যাম্পের মধ্যেই থাকেন নারী ফুটবলাররা। তবে এশিয়ান কাপ নিশ্চিত করা দলটাকে বাফুফে চায় বাড়তি নজর দিতে। তাই পরিকল্পনা করা হয়েছে সামনের কটা মাস খেলোয়াড়রা অনুশীলন করুক দেশের বাইরে। সোমবার ঠিক হবে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ আর ভেন্যু। সেই কন্ডিশন বিবেচনায় ঠিক হবে কোন দেশে ক্যাম্প করবেন বাটলার শিষ্যরা। ফাইনাল প্ল্যানিং হবে মিশন অস্ট্রেলিয়া, যেটা আমরা 29 জুলাইতে আমরা ক্রিস্টালাইজ করব। 29 জুলাই কেন? 29 জুলাইতে আমরা জানবো যে আমাদের গ্রুপে কারা পড়ছেন, আর আমরা অস্ট্রেলিয়াতে কোন শহরে আমাদের ম্যাচ দিয়ে আমরা শুরু করব।
আবহাওয়া, মাঠ সব কন্ডিশন বিবেচনা করেই কিন্তু আমরা প্ল্যানিংটা করেছি। তো এবারও অস্ট্রেলিয়ার জন্য সেম আমরা ফিলসফি ফলো করব। সো অস্ট্রেলিয়াতে কোন শহরে খেলবো, কাদের বিপক্ষে খেলবো, সেভাবে করে আমরা আমাদের ট্রেনিংটাকে এবং ট্রেনিংয়ের ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা তৈরি করব। এছাড়াও নারী ফুটবলারদের জন্য ফিটনেস ট্রেইনার, ফিজিও এবং ভিডিও অ্যানালিস্ট নিয়োগ করা সহ আরও কিছু বিষয়ে নতুনত্ব আনতে কাজ করছে ফুটবল ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। যুব বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য ইউরোপ ও এশিয়ান দলের বিপক্ষে অন্তত 8টি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ দল। 45 খেলোয়াড় নিয়ে শুরু হওয়া ক্যাম্পে আপাতত ফিটনেস নিয়ে কাজ করছেন 2 সহকারী কোচ। কথা ছিল যুব বিশ্বকাপের জন্য 6 মাসের প্রস্তুতি নেবে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া বাংলাদেশ। তবে ফেডারেশনের সীমাবদ্ধতায় তা নেমে এলো 4 মাসে। মৌলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হওয়া ক্যাম্পে আপাতত খেলোয়াড়দের ফিটনেস নিয়েই কাজ করছেন 2 সহকারী কোচ। সেপ্টেম্বরে দলের সঙ্গে যুক্ত হবেন হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়া সিগফ্রাইড আইকম্যান। তবে বাংলাদেশকে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে উঠানো মওদুদুর রহমান শুভকে কেন কোচ হিসেবে রাখা হয়নি ক্যাম্পে, এর সদুত্তর নেই হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে। আমরা 11টা কোচকে ডাকছিলাম, ওখান থেকে 3 জন কোচ আসেন নাই এবং আমরা ওনার সাথে আলাপ আলোচনা করে তখন থেকে একটা স্টেজে আগাইতেছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন, কিন্তু আমাদের কিন্তু কোনো জিনিসে আমরা যখন কোনটা শুরু করতেছি এটা কিন্তু আমরা সব জানি যে শুরু করতেছি, এটা না কি আমরাও কি হবে না হবে, কিন্তু আমরা কিন্তু একটা মোটামুটি একটা পরিকল্পনা করা ছিল ফর এভরিথিং। বিশ্বকাপ খেলুড়ে অন্যান্য দেশের তুলনায় ক্যাম্পের সময়টা কম হলেও তা পুষিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় আমিরুল সামিনরা। আর সেজন্য ইউরোপ ও এশিয়ার দলের সঙ্গে অন্তত 8টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ফেডারেশন। একটা ট্যুরে 4 ম্যাচেস, যে মিনিমাম 8টা ম্যাচ না খেললে মানে কোচদের ওয়ার্কশন অনুযায়ী ওনাদের জন্য আমাদের জাস্ট খালি প্র্যাকটিস ম্যাচটা একটু দরকার। অনেক আগে থেকে যদি আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি সেক্ষেত্রে আমাদের নিজেদের বন্ডিংটা আরও ভালো হবে। নিজেকে রেডি করার জন্য, আমরা নিজে যাচাই বাছাই করার জন্য প্রস্তুতি ম্যাচ অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আমরা ফেডারেশন বলছে যে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য দেখতেছে, চেষ্টা করতেছে, আর বাকিটুকু ফেডারেশন জানে। যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ফ্রান্স, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল। প্রথমবারের মতো সুযোগ পাওয়ায় নিজেদের সেরাটা দিতে চান বাংলার যুবারা। টোটালি আমরা ইউরোপের সাথে তেমন একটা সংযোগ না, আমরা জাস্ট খালি ইউটিউবে তাদের ম্যাচ দেখে থাকি, বাট তাদের যে খেলার প্যাটার্ন বা তাদের কীভাবে খেলতেছে এটা আমাদের সামনাসামনি কখনো ফেস করিনি। সো আমাদের কাছে হয়তো বা তাদের টিমটা অনেকটাই হার্ড, তবুও আমরা চেষ্টা করবো যে না তাদের সাথে যতটা ফাইট করার জন্য, কারণ আমরা যেহেতু একটা ওয়ার্ল্ড কাপে গেছি তাদের থেকে আমরা কোনো অংশে কম না। আগামীতেও বাইরের প্লেয়ার যেমন ভালো পারফরমেন্স দিয়ে টিমে ক্যাম্পে থাকতে পারে এবং টিমেও থাকতে পারে, এই জন্য আমি দোয়া করি। শুরু থেকে এক্সাইটেড, এখন যেহেতু ক্যাম্প শুরু হয়েছে আরও এক্সাইটেড। আর সব প্লেয়ারদের একটাই ধরতে গেলে আপনার লক্ষ্য যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাব, প্র্যাকটিসটা ওইরকমভাবে, প্রস্তুতিটা ওইরকমভাবে নিতে হবে আমাদের। তো আমরা এখন আপাতত ফিটনেসের উপরে কোচ আমাদের ফোকাস দিচ্ছে, ফিটনেস ট্রেনিং হচ্ছে আমাদের। আগামী 28 নভেম্বর ভারতে শুরু হবে যুব হকি বিশ্বকাপ। কন্ডিশন একই হওয়ায় বাংলাদেশে ক্যাম্প চালিয়ে যাবে যুব হকি দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 20 বছর পর রংপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন করা হলো জুলাই 36 গোল্ড কাপ 2025। দীর্ঘদিন পর জেলায় ফুটবল টুর্নামেন্ট ফেরায় উচ্ছ্বসিত দর্শকরা। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আর বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনতে এই ধরনের টুর্নামেন্ট বড় ভূমিকা পালন করবে বলে মত আয়োজকদের। এ যেন পেশাদার ফুটবল লিগের চিত্র। গ্যালারি ভর্তি দর্শক, থিম সং সবকিছু মিলে এক ভিন্ন আমেজ। আর এমন একটা আয়োজনের জন্য অপেক্ষা করতে হলো 20 বছর। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রংপুর জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ঈশা ফয়সাল। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রংপুর সদর ও কাউনিয়া উপজেলা। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথম অর্ধে কোনো গোলের দেখা পায়নি কেউ। ম্যাচের 86 মিনিটে 1 গোলে এগিয়ে যায় রংপুরের সদর দল। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রংপুরে এমন টুর্নামেন্ট আয়োজন করায় উচ্ছ্বসিত দর্শকরা। দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসেন ফুটবল প্রেমীরা। রংপুরে এই স্টেডিয়ামে অনেকদিন পর যে জুলাই 36
জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলে এসেছে, আমরা সবাই খুবই উদ্ভাসিত। এই খেলা এত উত্তেজনাপূর্ণ হচ্ছে, আশা করতেছি এই খেলার মাধ্যমে আমাদের যে 4টা ভেন্যু এখানে সিলেক্ট করা হয়েছে, প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের এই খেলা চলবে। আমাদের ঘরের পাশে যদি এরকম আয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের একটা পথ পাবো। এরকম খেলা আমরা বারবার দেখতে চাই, নেক্সটে যেন এরকম খেলা আবার আয়োজন হয়। দীর্ঘদিন পর এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করায় জেলার ফুটবল উন্নয়নে আসা সংশ্লিষ্টদের। প্রতি বছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস জেলা ক্রীড়া সংস্থা ও আয়োজক কমিটির। সামনে গণতান্ত্রিক ধারা হয়তো অব্যাহত থাকবে, আসবে নির্বাচিত সরকার আসবে, তারাও এই ধারা অব্যাহত রাখবে। আমরা অবশ্যই আশা করতে পারি যে এই টুর্নামেন্ট আমরা অব্যাহত রাখবো। শুধুমাত্র ফুটবল না, ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, যত সাঁতার, সকল খেলা ক্যালেন্ডার করছি আমরা। রংপুর জেলা স্টেডিয়াম সহ 3টি উপজেলায় জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে জেলার 8 উপজেলার 8টি ফুটবল দল অংশ নেবে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।